এর আগে পর্যন্ত আমরা ফার্টিলাইজেশন পর্যন্ত হয়েছিল, তার মানে এরপর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস যেগুলো আছে সেগুলো হবে। তাহলে এখানে একসঙ্গে একটা টপিক ছিল ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্লান্টেশন, তো আমরা ফার্টিলাইজেশন পর্যন্ত পড়ে ফেলেছি। তার মানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট দেখলে আমরা ইমপ্লান্টেশনের ব্যাপারটাও বুঝতে পারবো। ঠিক আছে, ইমপ্লান্টেশন হয়ে গেছে না, আমরা হ্যাঁ আমরা এই পর্যন্ত ছিলাম, এ পর্যন্ত মানে প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এখান থেকে হবে। ঠিক আছে, তার মানে ওভারঅল যে ব্যাপারটা হলো সেটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, এটা আমাদের টপিক। দেখো, আমি যখন দেখলাম যে একদিক থেকে স্পার্ম এবং এগ দুটো ফিউজ করে তৈরি হলো টুয়েন জাইগোট, এরপর এই জাইগোটের উপর মাইটোটিক ডিভিশন শুরু হলো, এরপরে প্রতিটা ডিভিশনই মাইটোটিক, সুতরাং বারবার বলার দরকার পড়বে না, মাইটোটিক ডিভিশন শুরু হলো। তারপরে সেখানে মাস অফ সেল তৈরি হলো, একটা টাইট বলের মতো স্ট্রাকচার তৈরি হলো, মোটামুটি 8 থেকে 16টা কোষ থাকে, যাকে বলা হচ্ছে মরুলা। দেন একটা হলো বলের মতো স্ট্রাকচার তৈরি হলো, আর যেখানে আমরা দেখিয়েছিলাম এরকম করে সেল, আর এখানে একটা ডিস্কের মতো স্ট্রাকচার দেখিয়েছিলাম, দশা ছিল ব্লাস্টুলা। এরপর এটাই ইনভ্যাজিনেশন করিয়ে এর পরের স্টেজে আসছে, সেটা হলো গ্যাস্ট্রুলা, তাই তো? পরের স্টেজ মানে সেখানে কিন্তু একটা এরকম ইনভ্যাজিনেশনের ব্যাপার চলে এসছে, একটা নিউরাল টিউব ফর্ম করছে, এবং এর পরবর্তী যেটা হবে সেটা হলো এমব্রায়ো, এটা আপ টু 2 মান্থ চলছে। আর এরপরে যতদিন না পর্যন্ত 2 মাসের পর থেকে যতদিন না পর্যন্ত সেটা রিলিজ করছে অ্যাজ এ বেবি, ততদিন পর্যন্ত ফিটাস, মানে ফিটাসের পরবর্তী হলো বেবি। এই হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের কমপ্লিট স্টেজ। এবার ব্যাপার হলো আমরা যেহেতু আগের দিন ইমপ্লান্টেশন অব্দি দেখে ফেলেছি, সেই জন্য তার পরবর্তী অংশ প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এই জায়গা থেকে আমরা দেখব। আফটার ইমপ্লান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশনস chorionic villi appear on the trophoblast. They are surrounded by uterine tissue and maternal blood. The chorionic villi and uterine tissue are interdigited to form placenta. It is a structural and functional unit between embryo, মানে fetus, and maternal body. Placenta is connected to the embryo and by an umbilical cord. It transports substance to and from the embryo. এগুলো মোটামুটি ব্যাপার, কিন্তু এইভাবে তো বুঝতে হবে না, আমাদের বুঝতে হবে ব্যাপারটা কিরকম কি হচ্ছে। দেখো, আমরা যদি দুটো জিনিস এখানে দেখার রয়েছে, একবার প্লাসেন্টাকে দেখার রয়েছে, প্লাসেন্টার সঙ্গে মায়ের কানেকশন কিভাবে রয়েছে সেটা একবার দেখার রয়েছে, ঠিক কতগুলো লেয়ারকে ভেদ করে এরা জিনিসপত্রের আদান প্রদান করে, এটা একটা বিষয় রয়েছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে একটা এমব্রায়োর ক্ষেত্রে ওভারঅল খুব বেশি না দেখলেও আমাদের অল্প স্বল্প করেও একটা এমব্রায়োর স্ট্রাকচার কেমন হয় সেটা একবার দেখার দরকার আছে। ঠিক আছে, মানে ইন্টারমিঙ্গেলড মানে যা, মানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের যে প্লাসেন্টা মানুষের ক্ষেত্রে যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টাকে বলা হয় ডিসকয়েডাল প্লাসেন্টা, ডেসিডুয়াস প্লাসেন্টা, আর হিমোকোরিয়াল প্লাসেন্টা। আমাদের প্লাসেন্টার আগে এই 3টি শব্দকে জোড়া যায়। হিমোকোরিয়াল প্লাসেন্টা
তার কারণ প্লাসেন্টার যে ফিটাসের যে পার্ট সেটা মায়ের রক্তে স্নান করছে, আর সেই জন্য কি হিমোকোরিয়াল মানে যে কোরিয়নিক ভিলি রয়েছে সেই ভিলাইগুলো মায়ের রক্তে ডুবে আছে, আর সেই জন্য এই ধরনের প্লাসেন্টাকে হিমোকোরিয়াল প্লাসেন্টা বলা হয়। কোরিয়নিক ভিলি ডুবে আছে হিম মানে এখানে রক্তের মধ্যে, সেই জন্য আমরা দেখাবো। ডেসিডিউয়াস মানে ঝরে পড়া, আমরা ডেসিডিউয়াস প্ল্যান্ট যেমন পড়ি পর্ণমোচী উদ্ভিদ, মানে বেবি ফর্ম করার পর বেবির মানে বার্থ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা টাইম পর প্লাসেন্টা কিন্তু খসে পড়ে যাবে, আর সেই জন্য তাকে ডেসিডুয়াস প্লাসেন্টা বলা হয়। যদিও এতটা অপশন আমাদের কাছে থাকে না, এতটা সময় আমাদের কাছে থাকে না যে কখন মায়ের কাছ থেকে প্লাসেন্টা ঝরে পড়বে তার জন্য অপেক্ষা করার মতো সময় আমাদের কাছে থাকে না। ডাক্তারবাবুরা ওটা মানে প্রসেসিং এর মধ্যেই আছে, ওটা একদম বার করে দেয় আর কি। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি পরে। আর থার্ড রয়েছে যে ডিসকয়েডাল প্লাসেন্টা, ডিস্কের মতো দেখতে, কেক শেপের দেখতে, ডিস্কের মতো দেখতে, সেই জন্য ডিসকয়েডাল প্লাসেন্টা বলা হয়। তো বিষয় হলো এরকম যে মায়ের ক্ষেত্রে যদি এন্ডোমেট্রিয়াম ধরি আমরা এটা, আর সেই এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে এইভাবে ব্যাপারটা হয়েছে, এন্ডোমেট্রিয়ামের গ্রোথটা তো এইভাবে হয়েছে, তার মানে কোনো একটা জায়গা পর্যন্ত আমরা বলতে পারি যে এই জায়গা পর্যন্ত রক্ত এনাফ পরিমাণে আছে, এই জায়গা পর্যন্ত রক্ত এনাফ পরিমাণে রয়েছে, তাই তো? এগুলো রক্ত এনাফ পরিমাণে রয়েছে। এবার এই যে কোরিয়ন, যেটা আমরা আগের দিন দেখাচ্ছিলাম, যে একটা ব্লাস্টুলা যদি এরকম ফেজে আমরা ভাবি, তার বাইরের দিকে যখন ট্রোফোব্লাস্টিক লেয়ার তৈরি হচ্ছে, ধরো এইভাবে যখন লেয়ার গুলো তৈরি হচ্ছে, এইভাবে লেয়ার গুলো তৈরি হচ্ছে, তখন একটা এন্ডে কিন্তু এটা অনেকটা এক্সটেন্ড করে, আর সেটা কোন দিকে করে? জেনারেলি যেদিকে ব্লাস্টো ডিস্ক আছে সেই সাইডটা দিয়ে করে। এই সাইডের যে কোরিয়নিক ভিলি সেগুলো অনেকটা পরিমাণে এক্সটেন্ড হয়, আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকে, কিন্তু বাকি পোর্শনের যে ভিলি গুলো সেগুলো কিন্তু খুব বেশি এক্সটেন্ড করে না। আর এই যে ভিলাই গুলো বাকি এন্ডে এরকম থাকলেও এখানে শেষ পর্যন্ত কিন্তু এটা হিউজ আম্বেলিক্যাল কর্ড নিয়ে আম্বেলিক্যাল কর্ড ফর্ম করায়, আর তারপরে গোটা স্ট্রাকচারটা মোর অর লেস এইভাবে যদি আমরা দেখাই, এইভাবে গেঁথে আছে, ঠিক আছে? মানে এই জিনিসটাকে আমরা এরকম করে আরো বড় করে এরকম করে আমরা দেখাই যে এটা পুরো গেঁথে আছে। এই জন্য আমরা একে মানে ডিসকয়েডাল প্লাসেন্টা বলছি, কারণ ডিস্কের মতো স্ট্রাকচারটা রয়েছে। এবার এই আম্বিলিক্যাল কর্ডটা অনেক বড় হবে, নো ডাউট অনেক বড় হবে। হ্যাঁ, আম্বিলিক্যাল কর্ডটা অনেক বড় হবে, আর এখানে বেবিটা আস্তে আস্তে ম্যাচিউর করবে। এটা ইউটেরাইন পার্ট, এটা ইউটেরাসটা, আর এটা এন্ডোমেট্রিয়ামটা। খুব সহজ করে আমরা দেখাচ্ছি, তার কারণ হলো এগুলো আমাদের খুব বেশি ডিটেলস নাই, সেই জন্য আমরা ওভারঅল একটু আধটু দিয়ে ছেড়ে দেবো আর কি। হ্যাঁ, এবার দেখো, তার মানে হিসাব মতো আমাদের ক্ষেত্রে যেহেতু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আমরা তো বলতে পারি না এখানে ডাইরেক্টলি রক্ত এখানে ওপেন হয়ে গেছে, এটা আমরা বলতে পারি না কিন্তু ডাইরেক্টলি, তাহলে ব্লাড ভেসেলের মধ্যে আছে এমনই বলতে হবে আমাকে। কারণ এখানে যে লুজ এপিথেলিয়াল টিস্যু তার সঙ্গে যে ব্লাড ভেসেল রয়েছে, সেই ভেসেল গুলো এখানে এতটাই বেশি পরিমাণে আছে যে সেটা এই যে কোরিয়নিক বিলাই তাদের সঙ্গে প্রায় পাশাপাশি অবস্থান করছে। তার মানে দেওয়া নেওয়ার ক্ষেত্রে এখানে মোট যদিও 5টা লেয়ারকে ভেদ করতে হয়, মায়ের ক্ষেত্রে 3টে, বেবির ক্ষেত্রে 2টো লেয়ারকে ভেদ করতে হয়। মানে ব্লাড ভেসেলের মধ্যে থাকলে ব্লাড ভেসেলেরই 3টে নিজের লেয়ার আছে, ঠিক আছে? আবার ফিটাসের তরফ থেকে 2টো লেয়ার, ঠিক আছে? ওর 5টা লেয়ারকে ভেদ করে যাওয়া আসা করে, যা যায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এক্সক্রিটরি ম্যাটেরিয়াল, নিউট্রিয়েন্টস যা যাওয়া আসা করে সব এই কটা লেয়ারের মধ্যে দিয়ে ভেদ করে যাওয়া আসা করে। এই যে পুরো ভিলাই গুলো মাতৃরক্তে মানে স্নান করছে, সেই জন্য একে হিমোকোরিয়াল প্লাসেন্টা বলা হয়। বোঝা গেল? তো এই প্লাসেন্টার ক্ষেত্রে যখন বেবিটাকে মানে যখন ফিটাস ইজেকশন যে পদ্ধতি আছে রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে, যখন এই একটা বেবিতে কনভার্ট হওয়ার পর যখন বেরিয়ে যায়, তাকে যখন এখান থেকে ডিটাচ করিয়ে দেওয়া হয়,
তারপর কিন্তু প্লাসেন্টাটা ঝরে পড়তে আরো কিছুটা সময় লাগবে। সেই সময়টা কিন্তু যদি দেওয়া হয়, তাহলে এমনি নর্মাল অন্যান্য প্রাণী যেমন গরুর ক্ষেত্রে বাছুর বের হওয়ার পর গরুটা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকে, তার পিছন দিয়ে অনেক নাড়ি ভুড়ির মতো সব জিনিসপত্র ঝুলতে থাকে। একটা টাইম পর সব শুদ্ধ মানে একবারে সেই এক ঝুড়ি মতো সব শুদ্ধ বেরিয়ে খসে পড়ে গেল। গরুর ক্ষেত্রে এটা নর্মাল প্রসিডিওর, নর্মালি হতে দেওয়া হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে এতটা ওয়েট করা যাবে না। কারণ দেখো, খুব সিম্পল ব্যাপার হলো, এখনকার মেয়েরা তাদের ম্যাচুরেশনের অনেক আগে থেকেই মা কাকিমার কাছে শুনে এতটাই ঘাবড়ে গিয়ে বসে থাকে যে তারা তো নর্মাল ডেলিভারির দিকে যায়ই না। সে বিয়ে হওয়ার 20 বছর আগে থেকেই ভেবে রেখে দিয়েছে আমি তো নর্মাল ডেলিভারিতে যাবই না, ঠিক আছে, সিজারিয়ান বেবি, ঠিক আছে, সি সেকশন হবে। তো যাই হোক, তো এটা যদি হয় তাহলে তো আলাদা বিষয়, পুরোপুরি আলাদা বিষয়, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এবার দেখো, এটা করতে গেলে টাকা লাগে 30, 35, 40, 1, 1.5 লাখ। ডিপেন্ড করছে কোন হসপিটালে হবে, কতটা ফেসিলিটি নিয়ে হবে তার উপর ডিপেন্ড করছে। এ নয় যাদের পয়সা আছে তাদের কথা গেল, যাদের পয়সা নাই তার সংখ্যাটা প্রচুর সংখ্যা। সেই সংখ্যায় কিন্তু হসপিটালেই তাদের লেবার রুমে কিন্তু তাদের ডেলিভারি হয়। আর লেবার রুমে ওই একটা মায়ের ক্ষেত্রে তার বেবি বের হওয়ার পর মোটামুটি মিনিট 15 20 তো লাগবেই তার এই প্লাসেন্টা ঝরে পড়তে, যদি নর্মাল হরমোনাল ইজেকশনের কথা বলা হয় তাতে। এবার একটা ডাক্তারও তো খেয়ে দেয়ে কাজ নেই যে একটা ডেলিভারি করার পর 20 মিনিট ধরে বসে থাকবে কখন তার প্লাসেন্টা ঝরে পড়বে সেই কারণের জন্য। কারণ পিছনে তো বড় লাইন আছে। লেবার রুমে ঢোকায় 2, 3, 4 মিনিট হার্ডলি, বাচ্চা ওর মধ্যেই বের করে মা এবং বেবিকে দুজনকেই বার করে দিল, আবার পরেরটার জন্য রেডি, এরকম বিষয়। তো সেখানে এত টাইম নেই যে এটাকে নিয়ে এত ওয়েট করা যাবে। আর সেই জন্য ইউটেরাসের ভিতর থেকে ডাক্তারবাবু পুরোটা একদম হাত দিয়ে চেঁচে বার করে নিয়ে চলে আসে। এটার জন্য এত অপেক্ষা করা যায় না, ঠিক আছে। তো এটা হলো প্রসিডিওর। সুতরাং নর্মাল যদি ভাবি তাহলে এটা অবশ্যই ঝরে পড়বে, সেই জন্য ডেসিডুয়াস বলা হচ্ছে। বোঝা গেল? তো ব্যাপারটা হলো এইরকম যে এটাতে ততটা টাইম কিন্তু দেওয়া হয় না, সেই কারণের জন্য এই ব্যাপারটা হলো। এবার যদি একটা নর্মাল একটা এমব্রায়োর ক্ষেত্রে তার গঠন দেখি আমরা, তাহলে এটাকে মুছে দিয়ে একটু দেখাতে হয়। হ্যাঁ, সেটাও রাফলি দেখাবো। হ্যাঁ, এটা মুছে দিয়ে আমরা রাফলি দেখাচ্ছি। অনেক কটা লেয়ারের ব্যাপার আছে, তার মধ্যে একদম বাইরের দিকে যে লেয়ার থাকে সেটা ওই কোরিওনিক ভিলাই আর কি, যেটাই এক্সটেন্ডেড হয়ে ওইদিকে প্লাসেন্টা ফর্ম করছে, এটা গোটা সাইডে হবে। এবার কোরিয়নের পর যে লেয়ারটা চলে সেই লেয়ারটা হলো অ্যামনিয়ন। যে অ্যামনিয়ন লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি অ্যামনিওটিক ফ্লুইড থাকে, এবং যে ফ্লুইডে এই বেবিটা ডুবে থাকে। আর ভেসে ডুবে যা বলবে বলো, ঠিক আছে। এখানে অ্যালান্টয়েস থাকে, তারপরে ইয়ক স্যাক থাকে, আর তারপরে এটা প্লাসেন্টাল কানেকশনের সঙ্গে যুক্ত থাকে। এই সাইডটা, এই সাইডটা প্লাসেন্টাল কানেকশনের সঙ্গে, মানে প্রথমে আম্বেলিক্যাল কর্ড, তারপর দেন প্লাসেন্টা। ওকে, আর এখান থেকে টোটাল বেবিটার স্ট্রাকচারটা থাকে, টোটাল বেবি স্ট্রাকচারটা থাকে। আর এই গোটা যে ফ্লুইডটা রয়েছে, যে ফ্লুইডের মধ্যে রয়েছে সেটা হলো অ্যামনিওটিক অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে। তার মানে এটা হলো অ্যামনিয়ন এবং এটা হলো অ্যামনিওটিক লেয়ার অ্যাকচুয়ালি, আর এটা হলো কোরিওনিক লেয়ার। এবার এখানে সোমাটো ব্লাস্টো পিউরোনিক লেয়ার, হ্যাঁ, এরকম লেয়ারের নাম আছে সব, ঠিক আছে। এই লেয়ার গুলো এত লাগে না, আমাদের তো এটাই নেই আমাদের, তারপরে এত লেয়ারের নামের তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। এখানে আরো দুটো স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। একটা হলো তোমার অ্যালান্টয়েস, আর হলো ইয়ক স্যাক। এখানে ইয়ক স্যাক
দেখো আমাদের ক্ষেত্রে যে ইয়ক বা কুসুম সেটার পরিমাণ মানে সেই অর্থে অ্যালেসিথাল অর মাইক্রোলেসিথাল, মানে মানুষের ক্ষেত্রে ডিম্বাণুতে কুসুম প্রায় নাই, মানে নেই বললে অ্যালেসিথাল, আর যদি অল্প পরিমাণে বলা হয় তাহলে মাইক্রোলেসিথাল, যেটা পাখিদের ক্ষেত্রে ধরো ম্যাক্রোলেসিথাল, কারণ পাখিদের ডিমের কুসুমের পরিমাণ অনেক বেশি। আর এটা হলো অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস কি করে, অনেকগুলো কাজ একসঙ্গে করে। যখন বেবির ক্ষেত্রে, এই বেবির ক্ষেত্রে যখন তার ফুসফুসের গঠন হয়নি, তখন রেসপিরেটরি সিস্টেমের কাজ করে, এক্সক্রিটরি সিস্টেমেরও কাজ করে, মানে যে রেচন পদার্থগুলো সেগুলো সাময়িকভাবে এখানে স্টোর করতে হেল্প করে। এই দুটো কাজ মেনলি করে। ইয়ক স্যাক বাকি জায়গাতে যা করে এখানেও তাই করে, নিউট্রিয়েন্ট সাপ্লাই হেল্প করে। অ্যামনিওটিক ফ্লুইড গোটা মানে বেবিটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এই অ্যামনিওটিক ফ্লুইড যদি লিক করে তাহলে সেক্ষেত্রে বেবিটির মৃত্যু হবে, সঙ্গে মায়েরও বিপদ আছে অনেক। আর যে কোরিয়ন লেয়ার, সেই কোরিয়নিক ভিলাই অ্যাকচুয়ালি বাইরের দিকে রয়েছে, যেটারই এক্সটেন্ডেড পার্ট অ্যাকচুয়ালি আম্বিলিকাল কার্ড হয়ে প্লাসেন্টা। এই হলো ওভারঅল একটা এমব্রায়োর স্ট্রাকচার। এবং এই যে থলিটার মধ্যে রয়েছে, বলো একবার। ইয়কের কাজ দেখো, ইয়কের সাইজও কিন্তু সেই অর্থে খুব ছোট। এই বেবিটা যখন প্রথম শুরু হচ্ছে, হ্যাঁ, ধরো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এই উইকগুলোতে প্লাসেন্টাল কানেকশন অতটাও মজবুত না। এই নিউট্রিয়েন্টসটা সেই মুহূর্ত পর্যন্ত দেওয়ার জন্য আছে। সেই জন্য কিন্তু আমরা মাইক্রো অথবা বলেছি। মাইক্রোলেসিটাল বলার অর্থ ওটাই যে যতদিন না পর্যন্ত প্লাসেন্টাল কানেকশনটা খুব ভালো হচ্ছে, তো এই সেইটুকু টাইমের জন্য, সেটাও ওই প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে। আর তার না হলে এর কাজ আর মানে নাকা বরাবর আর কি। হ্যাঁ, তো এখানে ইয়কস একটা, এখানে অ্যালান্টয়েসটা, এটা অ্যামনিয়নটা, মানে অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইড অনেকগুলো কাজ করে। প্রথম অ্যামনিওটিক, আমরা এটা আসতাম নেক্সট চ্যাপ্টারে। অ্যামনিওটিক ফ্লুইড প্রথমত ফিজিক্যাল প্রেসারকে নিয়ন্ত্রণ করে। দেখো মা এর লোয়ার অ্যাবডোমেন যখন, মানে ইউটেরাস যখন ফুলছে, তখন লোয়ার অ্যাবডোমেন ফুলছে, তার নিচে যেহেতু অবস্থান, লোয়ার অ্যাবডোমেন ফুললে আপার অ্যাবডোমেনও ফুলবে, ওভারঅল পেটটা ফুলবে। এবার প্রেগনেন্সি যত এগোবে, বাচ্চা যত বড় হবে, তত তার পেটটা ফুলবে। এবার বিষয় হলো এই যে টোটাল 9 মাস 10 দিন, ঠিক আছে, 280 দিন টাইম। এই 280 দিন টাইম আমার হিসাবটা একবার বলে দিই। হ্যাঁ, 280 দিন আর মানে 9 মাস 10 দিন আর 10 মাস 10 দিনের যে কেসটা ছিল সেটা বলে দিয়েছি। হ্যাঁ, মানে ওই টোটাল আসতে ওটা 1 মাস মতো লেগে যায়, সেই জন্য এই ব্যাপারটা রয়েছে। যাই হোক, 9 মাস 10 দিন মা তো আর একটানা একভাবে থাকতে পারে না। মানে শুয়ে আছে তো চিত হয়েই শুয়ে আছে, ফিরে আছে তো পাশ ফিরেই ফিরে আছে। কোথাও এতটুকু একটু ঘা লাগলো না, আমি আঘাত লাগার কথা বলিনি, কিন্তু একটু আধটু তো চাপ পড়তেই পারে। ঘরে বাচ্চা ছেলে থাকলে হয়তো এসে একবার কোলে উঠে বললো হালকা করে। এই যে হালকা প্রেসার গুলো, এই প্রেসার গুলো নিতে পারবে এই অ্যামনিওটিক ফ্লুইডটা থাকার জন্য। কারণ যখনই চাপ দেবে লিকুইডটা সরে যাবে, সেই প্রেসারটা নিতে পারবে, ডাইরেক্টলি ভ্রূণ পর্যন্ত তার আঘাতটা লাগছে না। প্রথম। দ্বিতীয় ব্যাপার হলো নিউট্রিয়েন্ট সাপ্লাই করা, ঠিক আছে। 3 নম্বর ব্যাপার হলো এখানে যে আহ, তোমার ফ্লুইডটা, সেই ফ্লুইডটা এই গোটা এমব্রায়োটার যে ইমিউনো সিস্টেম, সেই সিস্টেমের কাজ করে। মানে এই ফ্লুইডটা থাকার অর্থ হলো এই এমব্রায়োটা কোনো কারণেই ইনফেকশন হবে না, এটাও একটা বহু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর তাছাড়াও এই প্রেসারটার জন্য এই যে নির্দিষ্ট ফ্লুইড থাকে, 700-800 ml মতো ফ্লুইড থাকে টোটাল, ঠিক আছে, যখন ফুললি ডেভেলপ তখন। তো এই টোটাল ফ্লুইডটা এই বাচ্চাটাকে নির্দিষ্ট প্রেসারের মধ্যে রাখে, যার যাতে তার সেলের গ্রোথ বা টিস্যু গ্রোথ বা তার গ্রোথ এটা ঠিকঠাক লেভেলে হয়। হ্যাঁ, হ্যাঁ, তাও লাগে। এই মুভমেন্ট করতে হবে, তো একটা লিকুইডের মধ্যে থাকলে কি মুভমেন্ট করাটা নয় সহজ, আর না হলে মুভমেন্ট করাটা একটু চাপের আছে, তাই না। যেহেতু লিকুইডের মধ্যে রয়েছে, তো ফ্রিলি মুভ করতে পারে, এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারে। আবার ঘোরাঘুরিতে বিপদও আছে, আমেরিকাল কট গলায় জড়িয়ে যাওয়ার মতো কেসগুলো হয়। যাই হোক, জেনারেলি কি হয়, যে দিকে ঘোরে 2 রাউন্ড ঘুরলো,
তো পরে সেই দিকে উল্টো দিকে 2 রাউন্ড ঘুরে নেয়। আর সেই জন্য এদের মানে ফাঁস লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, তবে তারপরেও লাগে। হ্যাঁ, বলবে যে অ্যাম্বিলিক্যাল কর্ড তো বাইরে আছে আর এ তো ওভারঅল ভিতরে আছে, তাহলে কি করে গলায় প্যাঁচ লাগবে? দেখো, দেখতে এরকম লাগাতে হচ্ছে, তার কারণ যেহেতু আমাকে স্ট্রাকচারালি তোমাকে বোঝাতে হচ্ছে। কিন্তু যখনই এমব্রায়োটা বড় হবে আস্তে আস্তে, ফিটাস হিসাবে সে এমার্জ করবে, তখনই এই লেয়ারের সুস্পষ্ট ব্যাপারটা পাবে না। তখন মনে হবে বাচ্চাটাই আছে আর তার পাশে একটা লিকুইডের মানে একটা থলি আছে যাতে জল ভরা আছে। তাহলে বাচ্চাটার যে গঠন, সেই গঠনটাই ওভারঅল আমরা পাবো তখন। তখন আর এরকম করে গোল মতো স্ট্রাকচার, তার মধ্যে একটা জায়গায় বাচ্চাটা ঢোকানো আছে, এরকম পাবো না। এটা একদমই ফার্স্ট এমব্রায়োনিক স্টেজে এটা হচ্ছে। তারপরে পরে তো ইয়ক্সাক এসব থাকবেই না। মানে তখন বাচ্চাটার যে গঠন, সেই গঠনটা আর তার সঙ্গে ওই বাইরের দিকের অ্যামনিয়নটা আর তার বাইরের দিকে কোরিয়ন লেয়ারটা এরকম থাকবে। মানে সেই বাচ্চাটার সাইজ অনুপাতে সেই তখন ফ্লুইডটা থাকবে, আর সেই জন্য প্যাচ খাওয়ার সম্ভাবনা তখন থাকবে। এই অবস্থায় দেখলে বুঝতে পারবো না যে বাচ্চাটার গলায় আদৌ জড়ানো সম্ভব কিনা প্যাচটা। হ্যাঁ সেটা তো হ্যাঁ, সেটা তো অ্যামনিওটিক ফ্লুইডই। আসছি আমরা, আসবো। তো এই হলো মোটামুটি ব্যাপার। এবার প্লাসেন্টা নিয়ে যে বিষয়গুলো রয়েছে, acts as a barrier between প্লাসেন্টার একগুচ্ছ কাজ রয়েছে। acts as a barrier between the fetus and mother, supply O2 nutrients etc from mother to fetus, remove CO2 and excretory waste material from fetus to mother। তাহলে মা দুজনের খাবার গ্রহণ করে, দুজনের অক্সিজেন গ্রহণ করে, আর মা দুজনের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, দুজনের রেশন পদার্থ ত্যাগ করে। কারণ বেবি তো এখন পুরোপুরি মায়ের উপর ডিপেন্ড করে আছে। acts as an endocrine gland. It secretes human human chorionic gonadotropin by HCG, human placental lactogen, HPL, estrogen, progesterone, and relaxin. Relaxin is also secretes by ovary. তাহলে এখানে কোন কোন জিনিসগুলো প্লাসেন্টা? প্লাসেন্টা হলো একটা টেম্পোরারি গ্ল্যান্ড। কারণ যতক্ষণ পর্যন্ত বেবি আছে ততক্ষণ পর্যন্ত প্লাসেন্টা আছে, বেবি রিলিজ করার পর প্লাসেন্টার আর অস্তিত্ব থাকে না। তাহলে মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা একটা গ্ল্যান্ড ফর্ম করছে, কিন্তু সেটা টেম্পোরারি। যতদিন পর্যন্ত প্রেগনেন্সি থাকবে ততদিনের, তারপরে সেই গ্ল্যান্ডটি আর থাকবে না। যতদিন আছে সে কিন্তু প্রচুর কাজ করে। যেমন যেমন ওভারির মধ্যে কর্পাস লিউটিয়াম ডেভেলপ করে আছে, হিউজ ডেভেলপ করে আছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনকে ক্ষরণ করছে। এইদিকে প্লাসেন্টা শুধুমাত্র ওভারির উপর ভরসা না করে, মানে কর্পাস লিউটিয়ামের উপর ভরসা না করে, নিজেও কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশন করাচ্ছে। তার কারণ হলো দুজনেরই প্রচুর কাজ আছে। এক তো প্রজেস্টেরন গোটা এন্ডোমেট্রিয়ামটাকে ধরে রাখবে, তার মানে এখানে মেন ফান্ডা লুকিয়ে আছে এন্ডোমেট্রিয়ামে। যদি কোনো কারণে এন্ডোমেট্রিয়াম গড়বড় করে, তার মানে সেই প্লাসেন্টাটা রিমুভ হয়ে যাবে, আর যার মানে হলো বেবিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হওয়া থেকে আটকাতে গেলে প্রজেস্টেরনের লেভেল হাই রাখতে হবে। আর সেই জন্য এক না একাধিক জায়গা থেকে প্রজেস্টেরন ক্ষরণের ব্যাপারটা করে রেখেছে, যাতে একজনের যদি গন্ডগোল একটু হয়ও আরেকজন ব্যাপারটাকে মেকআপ দেবে, নাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন কারণে হয়, এটা একটা কারণ প্রজেস্টেরন লেভেল কমে যাওয়া। আর সেই জন্য এই টাইম পিরিয়ডে ডাক্তার দেখানোর যে ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু খুব ঘন ঘন, মানে মাসে একবার বা মাসে 2বার এরকম করেই কিন্তু ডাক্তার দেখিয়ে যেতে হয়। বাচ্চা ভালো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তবুও যেতে হবে, দেখিয়ে আসতে হবে যে বাচ্চা ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, বাচ্চা মুভমেন্ট করছে কিনা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের পর। তারপরে বিভিন্ন টেস্ট আছে, অ্যানুয়ালি টেস্ট আছে, বিভিন্ন টেস্ট গুলো আছে, সেগুলো পরপর করতে হয়। হ্যাঁ, এগুলো চলে। বাচ্চার পজিশন সব ঠিক আছে কিনা, বাচ্চা যে গ্যাস্ট্রুলা ফেজের পর থেকে লাইনিং যেগুলো আসছে সেগুলো সব ঠিকঠাক আসছে কিনা, এই অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু এই গোটা বিষয়গুলো করা হয়। তো এখানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, দেখো এটা এটা যদি এইখানে এসে যদি এটা প্লাসেন্টা হয়, সাপোজ এখানে এসে এটা যদি প্লাসেন্টা হয়, এটা যদি প্লাসেন্টা হয়, তাহলে এটা তো কোরিওনিকেরই এক্সটেন্ডেড পার্ট, এটা তো কোরিয়নেরই এক্সটেন্ডেড পার্ট। সেই জন্য এখানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন এরা তো
গোনাডোট্রপিক হরমোন না, মানে এফএসএইচ এলএইচ তো গোনাডোট্রপিক হরমোন, তাহলে ওরা এসে রিলিজ করতে হেল্প করে ইস্ট্রোজেন প্রজেস্টেরনকে। তার মানে এখানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সেই হরমোন যা পিটুইটারির মতো কাজ করছে প্লাসেন্টা এখন, কারণ এরা সেই গোনাডোট্রপিক হরমোন লাইক এসএইচ এলএইচ আর এফএসএইচ, কারণ ওরা এখন আর রিলিজ করে না, ওরা তখন বন্ধ আছে, সেই জন্য ওদের কাজটাই করে দেয়। আর এ করার মানে এটা অর্থ যে এরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুজনকে ক্ষরণ করতে পারবে। তাহলে এই কাজ করলো সেই অর্থে এফএসএইচ এর, এই কাজ করলো সেই অর্থে এলএইচ এর, যাদের কাজ ছিল ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনকে সিক্রেট করানো, তাই এখানে করাচ্ছে। এইটা প্লাসেন্টা ছাড়া অন্য কোথাও থেকে বেরোতে পারে না, তাই এটাকেই ডিটেক্ট করা হয় প্রেগনেন্সি টেস্টে, এটা আছে কি নাই। তাহলে এটা থাকলেই প্রেগনেন্সি মতে বোঝা যাবে সে প্রেগনেন্ট অর নট, বোঝা গেল। কারণ পিরিয়ডস বন্ধ হওয়া মানে তো প্রেগনেন্সি না, সেটা আমরা আগে থেকে বলে আসছি। এটা হলো ব্যাপার। এছাড়াও যেটা রয়েছে দেখো, প্লাসেন্টাল ল্যাকটোজেন বের হওয়ার ব্যাপার রয়েছে, কারণ একটা বেবি যখনই ম্যাচিওর করছে, আমরা যেহেতু স্তন্যপায়ী, তাই সেক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ডে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন দুজন উৎপাদন এবং ক্ষরণের দায়িত্ব নিয়েছে, কিন্তু তাছাড়াও এখানে প্লাসেন্টা থেকেও কিন্তু এই যে ল্যাকটোজেন ক্ষরণের ব্যাপার রয়েছে, যা ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি ব্রেস্ট এর ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে অন্যান্য যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলোর দিকে ফোকাস করে, আর প্রজেস্টেরন দায়িত্ব নিয়ে রাখে প্লাস এন্ডোমেট্রিয়ামের। এই দুজন দুই দায়িত্ব নিয়ে বসে থাকে গোটা প্রেগনেন্সি টাইম জুড়ে, বোঝা গেল। কারণ দেখো একটা বাচ্চা যখন ডেভেলপ করছে, যখন সে রিলিজ করবে তারপরেই কিন্তু সে ব্রেস্ট ফিডিং করতে চাইবে, তাহলে ব্রেস্টের ডেভেলপমেন্টটাও কিন্তু সেই টাইম পিরিয়ডেই কিন্তু ম্যাক্সিমাম করে দিতে হবে, যাতে বাচ্চাটি জন্মাবার পর থেকেই মাতৃ দুগ্ধ পেতে পারে, তাহলে সেই ব্যবস্থাটাও রয়েছে। ওকে, আচ্ছা, আর কি রয়েছে? ডিউরিং প্রেগনেন্সি লেভেলস অফ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন এটসেট্রা are also increased in maternal blood. They support the fetal growth, metabolic changes in mother and maintain pregnancy. দেখো অনেকগুলো হরমোনের কথা বলছে, ইস্ট্রোজেন বলছে, প্রোজেস্টেরন বলছে, তাদের কাজ শুনছি বারবার, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন। থাইরক্সিনের লেভেল আমাদের নর্মালি যা থাকে, একটা আনম্যারিড বা ম্যারিড অবস্থায় একটা মেয়ের ক্ষেত্রে থাইরক্সিন নর্মাল আছে, প্রেগনেন্সি টাইম পিরিয়ডে কিন্তু থাইরক্সিন বাড়বে, কারণ থাইরক্সিন এমন একটি হরমোন যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। না, আমরা থাইরয়েড আয়োডিন এর ডেফিসিয়েন্সি, আমরা ক্রেটিনিজম, মিক্সিডিমা, ক্রেটিনিজম বিশেষ করে দেখেছিলাম, যেখানে বাচ্চাটি হাবাগোবা হয়েছে, তার আইকিউ লেভেল ব্যাপক হারে কমে গেছে। তো মা প্রেগনেন্সি টাইম পিরিয়ডে কতটা আয়োডিন গ্রহণ করেছে তার উপর ডিপেন্ড করেছে তার থাইরক্সিন হরমোন কি লেভেলে ক্ষরণ হয়েছে, তার উপর ডিপেন্ড করেছে সেই বাচ্চাটির ব্রেন ডেভেলপমেন্ট কতটা হয়েছে। তাহলে একটা বাচ্চার জন্মাবার আগেই তার ব্রেন ডেভেলপমেন্টের প্রায় 60% হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে দাঁড়ালো এই যে বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্ট উইদিন দ্য মাদার ওম্ব প্রায় 60% থেকে 70% হয়ে যায়। তার মানে সেই অর্থে তোমার আমার ব্রেনের ডেভেলপমেন্ট কতটা হয়েছে, কতটা হলো, বুদ্ধি কতটা হলো আলটিমেট, বা এফিসিয়েন্সি কতটা এলো, তার কিন্তু একটা মেজর অংশে মা দায়ী, আমরা দায়ী না। কারণ মায়ের শরীরে থাকাকালীন কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট 60-70% হয়ে গিয়েছিল, তারপরে বাকিটা হয়েছে যে ওর ছোটবেলায় ওই 5-7 বছরের মধ্যে, আর বাকি তো তারপরে মানে সেই ঘষা মাজা চলছে আর কি। হ্যাঁ, তো আমরা এটা নার্ভাস সিস্টেম পড়া থেকে বোঝাবো যে কিভাবে কখন কি হয়। তো এটা আমরা বুঝতে পারছি যে থাইরক্সিন হরমোনের এখানে ব্যাপক ভূমিকা আছে। সেই থাইরক্সিন হরমোন মায়ের ক্ষেত্রে যখন বাড়ে না, কোনো কোনো মায়ের ক্ষেত্রে কি হয়, বাচ্চা রিলিজ হয়ে যাওয়ার পরও থাইরক্সিন হরমোনের সমস্যাটা রয়ে যায়, থাইরয়েডের প্রবলেম চলে আসে। কারণ এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এই এই যে বাড়া কমা, এই লেভেলগুলো কিন্তু সবার সমান ভাবে কন্ট্রোল করতে পারে না। সেই জন্য অনেক মেয়ের ক্ষেত্রে কি হয়, মা হওয়ার আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, মা হতে গিয়ে ওই যে একবার থাইরক্সিন বাড়লো, আর দেখা গেল যে বাচ্চা হয়ে যাওয়ার পরও তার থাইরয়েডের প্রবলেম চলে এলো, দিয়ে ওটা রয়ে গেল সারা জীবন। কারণ এগুলো তো ওয়ান টাইম অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সুগার, প্রেসার এবং থাইরয়েড এগুলো ওয়ান টাইম অ্যাচিভমেন্ট, হ্যাঁ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট যাকে বলে। হ্যাঁ,
একবার অ্যাচিভ করলে সারা জীবন তোমাকে সাথে নিয়ে বেড়াতে হবে, মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, তো যাই হোক, এগুলো রয়েছে। জার্ম লেয়ার্স গিভ রাইজ টু অল টিস্যুস বা অর্গানস। দ্য স্টেম সেলস in inner cell must have the potency to give rise the all tissues and organs. আমরা আগেও বলেছি, দেখো যে জাইগোট সিঙ্গেল সেল, সেখানে সেম ধরনের সেল হলো মরুলা, দেন ব্লাস্টুলা, এই যাচ্ছে লাইক স্টেম সেল। তাহলে এক ধরনের সেল থেকে কিন্তু যা কিছু তৈরি হবে সব গ্লাস্টুলা পেজে ঠিক হয়ে গেল, একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম, আর সেক্ষেত্রে কে কি তৈরি করবে সব ঠিক হয়ে গেল। তার মানে এর আগে পর্যন্ত আমরা বলতে পারি যে একই ধরনের সেল আছে যেখানে ডিফারেন্ট টাইপস এর টিস্যু এবং গোটা বডি ফর্ম করাচ্ছে। তো এই যে গোটা বিষয়টা, এটা সেম স্টেম সেলের ক্ষেত্রে সেই পোটেন্সি রয়েছে যারা গোটা বডিকে ডেভেলপ করাতে পারে। ঠিক আছে, হিউম্যান প্রেগনেন্সি, যাকে জেস্টেশন পিরিয়ড বলা হয়, লাস্ট 9 months, ফর ক্যাটস 2 months, ডগস 2 months, এলিফ্যান্ট 21 months। আচ্ছা, জেস্টেশন পিরিয়ড মানে হলো গর্ভকালীন অবস্থা, বা টোটাল প্রেগনেন্সি পিরিয়ডকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। তাতে তিনটে ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড ট্রাইমেস্টার। প্রথম এবং তৃতীয়, বিশেষ করে আমরা বলবো প্রথম ট্রাইমেস্টারটা খুব ভাইটাল, কারণ মা তখন সদ্য জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট, বুঝতে হবে ব্যাপারটা। সবচেয়ে বোঝার ব্যাপার হলো যে প্রথম যখন, এটা একটু মুছছি আমরা, দেখো প্রথমে ডে 1 থেকে, ভালো করে ভেবে দেখো, ডে 1 থেকে ডে 14 ওভিলেশন, তারপরে এখানে মোটামুটি মোটামুটি আমরা ধরলাম ডে 26, 28 এরকম। এই গোটা টাইম পিরিয়ড মা কিন্তু কিছু জানে না। এরপরে ইমপ্লান্টেশন হয়, মা কিন্তু তখনও জানে না। তাহলে এই টাইম পিরিয়ডে মায়ের কোনো রকমের রেস্ট্রিকশন মা নিজে মানতে হবে এটা মনেই করে না। কারণ ইমপ্লান্টেশনের আগে মা জানেই না, ইমপ্লান্টেশনের আগে মা জানেই না, কি লিখলাম, ইমপ্লান্টেশনের আগে মা জানেই না যে সে প্রেগনেন্ট হতে চলেছে। কিন্তু এইটাই সেই গুরুত্বপূর্ণ জায়গা যেটাতে মাকে সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু মা জানবে কি করে? এবার যদি সচেতন মহিলা হয় তাহলে অবভিয়াসলি জানবে, কনসিভ করছে, তার একটা প্রচেষ্টা চলছে, তাহলে কনসিভ হতে পারে, প্রেগনেন্সি আসতে পারে, তাকে সেই অনুযায়ী সাবধানতা অবলম্বন করতে হবে। এবার সব ক্ষেত্রে মহিলাদের তো সম্ভব নয় এসব করা। আমরা যাদের কথা বলছি তারা শুধু শুয়ে বসে কাটায় এরকম মহিলাদের কথা বলছি, কিন্তু যারা খেটে খায় তাদের জন্য এসব অত ওরমটা হয় না। তো নর্মালি ধরো ইমপ্লান্টেশন হয়ে গেল, এর পর থেকে তো আমরা 9 মাস 10 দিনের হিসাব করছি। তো সেখানে প্রথম 3 মান্থস, আর তারপরে সেকেন্ড 3 মান্থস, অ্যান্ড তারপরে 3 মান্থস, এই তিনটে ট্রাইমাস্টার ভাগ করা আছে। এবার দেখো প্রথম 3 মাস মা কিন্তু নিজেকে খুব একটা কিছু মনে করবে না, কারণ তার যেহেতু পেটে রাখারাখি কিছুই হয়নি, আর মা কিন্তু ওই মর্নিং সিকনেস ছাড়া বিশাল কিছু সমস্যা ভোগ করবে না। ঠিক আছে, মানে সকালবেলায় একটা ওই সিকনেস টাইপের আসবে, একটা ভমিটিং ভাব আসবে, বিছানা ছাড়ার আগে শুকনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সমস্যা মিটে যাবে, সিকনেস কে ওভারকাম করতে পারবে। তো এই প্রথম 3 মাস হলো সবচেয়ে সাবধানতার সময়। কেন? কারণ এই টাইমেই ফাউন্ডেশনটা তৈরি হবে, বেসটা তৈরি হবে, একটা বিল্ডিং এর বেস তৈরি হচ্ছে এই টাইমে। আর এই টাইমে মা সমস্যা কম ভোগ করছে, সেই জন্য মায়ের অবহেলা সবচেয়ে বেশি হতে পারে। কিন্তু এই টাইমটাই হলো সেই সবচেয়ে পিক টাইম, যখন সিঁড়ি ওঠা, ভারী জিনিস তোলা, উপর নিচে নামা ওঠা করা, বা এই ধরনের যে বিষয়গুলো, হ্যাঁ, সাইকেল চালানো, এটা ওটা সেটা, এই ধরনের বিষয়গুলোতে রেস্ট্রিকশন থাকা উচিত বা থাকে। পরের 3 মাস কোনো ঝামেলা নেই, মা যেরকম খুশি ইচ্ছা মোটামুটি তার লেভেল পর্যন্ত কাজ করতে পারে, বরং কাজ করাই ভালো। বসে থাকলে শরীরে ঘুম ধরে যাবে। ঠিক আছে, মানে কাজ করলেই ভালো, তাতে বাচ্চারও ডেভেলপমেন্ট ভালো হয়। এই 3 মাস মা কিন্তু সেরকম কিছু ভোগ করবে না। দেখো পরের 3 মাসে মাকে বলতে হবে না, মা এবং তার বাড়ির চারিপাশের লোকজন এমনিতেই মাকে সতর্ক করতে থাকবে, কারণ তার পেটটা অলরেডি অনেক ফুলেই আছে। সুতরাং সবচেয়ে ভাইটাল টাইম কিন্তু এই 3 মাস, যখন কিন্তু সেই অর্থে মাও কিছু সমস্যা ভোগ করছে না মেজর অর্থে, আর পেটটাও ভুলে নেই কোনো কিছু, মানে কিন্তু সেই টাইমটাই সবচেয়ে
ভাইটাল টাইম এই বাচ্চাটাকে। দেখো এই টাইমটা খুব ভাইটাল টাইম না, এখানে বড় আঘাত ছাড়া মায়ের ক্ষতি করার সম্ভাবনা খুব কম আছে, মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম আছে। পড়ে যাওয়া, কোথাও ঠোকে লেগে গেল, কেউ ঘুষি মেরে দিল, না ঝগড়া হচ্ছে পাশের বাড়ির সঙ্গে, কেউ ঘুষি মেরে দিল এসে, তো হতেই থাকে এসব ঘটনা। হ্যাঁ, বাচ্চাকে নষ্ট করার জন্যই কেউ ঠেলে ফেলে দিল, এসব ঘটনা ঘটে। তো এই 3 মাস আলাদা বিষয়, কিন্তু বাকি বিষয়টা কিন্তু অন্যরকম, বুঝা গেল? তো এই টাইম পিরিয়ড গুলোকে কিন্তু যেভাবে যেমন বললাম সেরকম কিন্তু মেনটেন করতে হয়। টোটাল 9 মাসের জেস্টেশন পিরিয়ড এখানে বলা রয়েছে। আচ্ছা, এবার এমব্রায়োর ক্ষেত্রে প্রেগনেন্ট মানে চেঞ্জেস ইন এমব্রায়ো ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি টাইমে এমব্রায়ো কিভাবে পরিবর্তন হয়, এটা একটু নিজেকে পড়তে হবে, এটা আমার বোঝানোর খুব বেশি নাই। আফটার 1 মান্থ হার্ট ফর্ম ইজ ফর্মড, the end of second month limbs and gist developed, end of 12th month মানে ফার্স্ট ট্রাইমেস্টার মেজর অর্গানস লিম্বস এক্সটার্নাল জেনিটালিয়া অর্গান উইল ডেভেলপ। তাহলে এখানে একটু অন্যরকম বিষয়গুলো বলে রাখি, এগুলো তো এখানে রয়েছে। সেটা হলো বাচ্চার বয়স সব সময় কাউন্ট করা হয় ইন উইকস, ঠিক আছে, মান্থসে নয়, ডেতে নয়, উইকসে কাউন্ট করা হয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখানে লাস্ট পিরিয়ডিক ডেট থেকে সবসময় হিসেব চলে। যখন প্রেগনেন্সি টাইমে মা প্রথম ডাক্তার দেখাতে যাবে, লাস্ট পিরিয়ড কবে হয়েছিল সেই অনুযায়ী হিসাব চলতে থাকে। আচ্ছা, তৃতীয় বিষয় যে এই যে গোটা প্রেগনেন্সি পিরিয়ডে যে বিভিন্ন অর্গান ডেভেলপমেন্টের কথা চলছে সেগুলো তো এখান থেকে পড়তে হবে, এটা বোঝানোর কিছু নাই। 2 মাস বয়সে মানে বাচ্চার যখন মাদার অম্বে 2 মাস বয়স মানে 8 সপ্তাহ, তখন তার ব্লাড ফর্মেশন হয়। আর সেই জন্য এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এর যে সমস্যা সেটা 2 মাস বয়সের পরে হবে। মানে যে অ্যান্টিজেন RH ফ্যাক্টর মা বেবি থেকে মাতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে সেটা 2 মাসের আগে হবে না, কারণ 2 মাসের আগে রক্ত তৈরি হয় না বাচ্চাটার। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেহেতু 2 মাস পরে হয়, মানে যেহেতু মানে ব্লাড 2 মাস পরে ফর্ম করে, সেই জন্য একটা বেবি নর্মাল গ্রোথ চলছিল, হঠাৎ করে দেখা গেল মিসক্যারেজ হয়ে গেল, বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তাহলে সেই নষ্টের কারণ হতে পারে একটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, কোনো আঘাত না, কোনো কিছু না, হতে পারে। আচ্ছা, অ্যানোমালি টেস্টের ক্ষেত্রে আরেকটু টাইম দেওয়া হয়, কারণ এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত মেজর অর্গানস গুলো ফর্ম করছে, ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টার পার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অ্যানোমালি টেস্ট করা যায় না। কারণ আমার দেখার বিষয় ওইটাই যে হাত পায়ের গঠন ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে, মানে মুখের ক্ষেত্রে গঠন, ঠোঁট কাটা আছে কিনা, ঠোঁট জোড়া আছে কিনা, এই যে এই এই জিনিসগুলো যেগুলো দেখা হয়, ঠিক আছে, মেজর অর্গানস দেখা হয়, সেগুলো দেখতে গেলে তাকে 3 মাস অপেক্ষা করতে হবে, অ্যানোমালি টেস্টে এই টাইমটুকু লাগবে, ঠিক আছে। আর যেটা অ্যামনিওসেন্টেসিস, সেই অ্যামনিওসেন্টেসিস করার জন্য এই মোটামুটি তোমার ওই মানে 2 মাসের পর থেকেই এটা করা যেতে পারে। এবার ব্যাপারটা হলো অ্যানিমাল টেস্টে কি করা হয়, এখান থেকে থ্রু ইনজেকশন এখান থেকে মোটামুটি ওই 10-15 ml মতো ফ্লুইডকে এখানে বের করে নেওয়া হয়, তারপরে সেখান থেকে সেল নেওয়া হয়, সেই সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার কাউন্ট করা বা ক্রোমোজোমের স্টাডি করে অ্যামনিওসেন্টেসিস পরীক্ষাটি করা হয়। যেহেতু এখানে ক্রোমোজোমাল স্টাডি হবে, সেই জন্য বলার অপেক্ষা রাখে না যে জেনেটিক্যাল যে সমস্ত ইস্যু সেগুলো এই রোগে মানে এই পদ্ধতিতে ধরা পড়বে। সঙ্গে সঙ্গে টোটাল ক্রোমোজোমের যেহেতু কাউন্ট করা সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে মেল ফিমেল কাউন্ট করা মানে মেল ফিমেল বোঝা সম্ভব হবে। তার মানে এই সেই পরীক্ষা যার মাধ্যমে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা যাবে। এবং একটি ডাক্তারবাবু যখন অ্যামনিওসেন্টেসিস করছেন, তার কাছে এমনিই জানা আছে যে এটি মেল না ফিমেল, সে বলবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু অ্যামনিওসেন্টেসিস পরীক্ষাটি কখনোই তো ইল্লিগাল না, এটা আমাদের মতো অভাগা দেশে ইল্লিগাল, না হলে অ্যামনিওসেন্টেসিস লিগাল প্রসেস, আমাদের দেশেও লিগাল প্রসেস অ্যামনিওসেন্টেসিস, কিন্তু লিঙ্গ নির্ধারণ ছাড়া অন্যান্য বিষয়গুলো আমাদের দেশে লিগাল, কিন্তু লিঙ্গ নির্ধারণ সেক্স ডিটারমিনেশন ইল্লিগাল। আর অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে সবই লিগাল, ওখানে আগে থেকেই লিঙ্গ নির্ধারণ করে নেওয়া হয়, যে মেয়ে আসবে বা ছেলে আসবে তার জামা প্যান্ট কিনে রাখা থেকে হ্যাঁ নাম রাখা, তার জন্য কিছু বানিয়ে রাখা, এটা সেটা করে একদম সেই মানে বিশাল আয়োজন,
হ্যাঁ করে রাখার মতো ব্যবস্থার জন্য জেনে রাখা হয়। কিন্তু আমাদের এখনো যেহেতু কন্যা ভ্রূণ হত্যা চলে, আর সেই জন্য কিন্তু এটি এখনো পর্যন্ত আইনত দণ্ডনীয় অপরাধ। তবে এই সেই পরীক্ষা, হ্যাঁ, হয় কিনা। দেখো একটা কন্যা সন্তানের জন্য আমরা হয়তো হাঁ করে বসে আছি, একটা মেয়ে হলে খুব ভালো হয়, কিন্তু দেখো এটা আমাদের ভারতবর্ষের মতো জায়গায় কিন্তু এখনো খুব সীমিত জায়গার মধ্যে। তুমি একটু গ্রাম সাইডে গেলে এখনো তুমি দেখতে পাবে, কোনো প্রত্যন্ত জায়গায় যেতে হবে না। আমি আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের মতো ডিস্ট্রিক্ট গুলোতেই বলছি, তুমি একটু প্রত্যন্ত অঞ্চলে যাও, মানে ছেলে হলে 2 হাঁড়ি মিষ্টি নিয়ে গোটা পাড়াতে খাইয়ে দেবে, আর মেয়ে হলে মুখটা এইটুকু হয়ে যাবে, মেয়ে হয়েছে, আচ্ছা, মানে এই ঢোক গিলে গিলে আর কি, কুতিয়ে কুতিয়ে হয়েছে, আচ্ছা। একদম শিক্ষিত পরিবার, ভালো ফ্যামিলি, চলে, সব হয়, হ্যাঁ, এখনো চলে, র্যান্ডামলি চলে। সুতরাং এখানে বিশাল অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। আমার চেনা জানা কত ফ্যামিলি রয়েছে যাদের মেয়ে হওয়াতে প্রচুর দুঃখ আছে মনে, ঠিক আছে। তো সুতরাং যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত তাদের কাছে এটা মানে ঠিকই আছে, হ্যাঁ, শিক্ষিত লোকেদেরই এখনো মন ঠিক হয়নি, যেখানে মানে মেয়ে হলে তাদের মন খুশিতে ভরে ওঠে না আর কি, দুঃখে ভরে ওঠে, হ্যাঁ, মানে মানে ওই বাতিকে জ্বালাবে আর কি, হ্যাঁ, মানে পরের সম্পত্তিটা কে ভোগ করবে, নিজের ছেলে না জামাই, সেই নিয়ে খুব চিন্তা আর কি। যাই হোক, তো ফালতু বকে লাভ নাই। আমরা যেটা বললাম যে কোন টাইমে কি ডেভেলপ করে সেটা একবার জেনে রাখবে, আমি এক্সট্রা যেগুলো বললাম সেগুলো দেখবে। নেক্সট রয়েছে ফার্টিলাইজেশন এন্ড ল্যাকটেশন, ঠিক আছে। দেখো, লেবার, the process of giving birth to young ones. Fertilization is induced by neuroendocrine mechanism. একটু ভালো করে মন দিয়ে শুনবে ব্যাপারটা। The signals, কারণ এখানে লাইন লাইন থেকে প্রশ্ন আসে। The signals originating from the fetus and placenta induced mild uterine contraction, যাকে বলে fetal ejection reflex. This causes the release of oxytocin from maternal pituitary. আবার একবার লাইনটা বলবো, the signals originating from the fetus, ঠিক আছে। তাহলে কে ম্যাচিওর করছে? ফিটাস ম্যাচিওর করছে। সিগন্যাল কে দেবে? ফিটাসই দেবে, যে আমি ম্যাচিওর করে গেছি, মা আমি বেরিয়ে আসার জন্য রেডি, বোঝা গেল। তাহলে ফিটাস দেবে তার তোমার সিগন্যাল যে আমি রেডি আছি। এবং প্লাসেন্টা ইউটেরাইন কন্ট্রাকশন, এই যে মায়োমেট্রিয়াম ছিল না এন্ডোমেট্রিয়ামের নিচে, সেই মায়োমেট্রিয়ামে কন্ট্রাকশন করাতে শুরু করবে। এইবার ব্যাপারটা হলো, এই যে কন্ট্রাকশনের ক্ষেত্রে দুটি হরমোন এখানে কাজ করবে, একটি হলো অক্সিটোসিন আর একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। আসছি পরে, আগে এনসিআরটি লাইনগুলো আমরা কমপ্লিট করে নেবো। অক্সিটোসিন কজেস স্ট্রঙ্গার ইউটেরাইন মাসেল কন্ট্রাকশন which is turn stimulate further secretion of oxytocin. This process is continued, leading the expulsion of the baby out of the fetus from through the birth canal. After preparation, the umbilical cord is cut off. আচ্ছা, এবার আসল গল্পে এসো। ব্যাপারটা হলো, এখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম যে প্রোস্টাগ্ল্যান্ডিন এমন একটি হরমোন যে গোটা বডি থেকে সিক্রেট করতে পারে, গোটা বডি থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করতে পারে। ইউটেরাইন ওয়াল থেকেও প্রচুর পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। কিন্তু প্রথম যখন এটা একটা রিফ্লেক্স অ্যাকশন, যেমন আমার চোখে কিছু পড়তে গেলে আমি সঙ্গে সঙ্গে চোখটা বুঝে নেবো, তোমাকে কেউ মারতে গেলে তুমি থমকে যাবে, ঠিক সেই রকমই একটি রিফ্লেক্স অ্যাকশনের কাজ এখানে হয়। যখনই ফিটাস ডেভেলপ করে ফেলে তখনই কিন্তু ডাইরেক্ট নিউরো এন্ডোক্রাইন মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন, নিউরো এন্ডো, ফিজিক্যাল কেমিক্যাল একটা কোঅর্ডিনেশন কিন্তু এখানে হয়ে যায়। মানে নিউরো এন্ডোক্রাইন সিগন্যাল যায়, মানে নার্ভাস সিস্টেমের থ্রু দিয়েও সিগন্যাল যাচ্ছে, হরমোনাল সিস্টেমের থ্রু দিয়েও সিগন্যাল যাচ্ছে। এবং পিটুইটারি যেহেতু নার্ভাস সিস্টেমেরই একটি পার্ট অথচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো নিউরো এন্ডোক্রাইন ব্যাপারটা খুব ভালো বোঝে, তাহলে সেই সিগন্যাল চলে গেল। এবার অক্সিটোসিন যেহেতু হাইপোথ্যালামাস থেকে জেনারেট করে আর পিটুইটারি তাকে সিক্রেট করে, পিটুইটারির পশ্চাৎভাগ থেকে অক্সিটোসিন সিক্রেট হয়। কিন্তু এটা তো একটা নিউরো হরমোন, যার যে যে মানে যে
প্রডিউস হয় হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে এসে পিটুইটারি পস্টেরিয়র পিটুইটারিতে জমে থাকে, টাইম টু টাইম রিলিজ করে শুধু। তাহলে যখনই নিউরো এন্ডোক্রাইন মানে সিগন্যাল গেল, তখনই রক্তের মধ্যে অক্সিটোসিন ছেড়ে দিল। তাহলে সেই অক্সিটোসিন এসে টার্গেট অর্গানে কাজ করবে। আমরা আগেও বুঝিয়েছি যে গোপদারি এখানে কেন, এখানেও বেরোতে পারতো, কেন এখানেই বেরোলো? তার মানে তার রিসেপ্টার প্রোটিন আছে ওখানে। তার মানে সব হরমোনের ক্ষেত্রে তার কাজ করার নির্দিষ্ট জায়গা আছে, কারণ রিসেপ্টার প্রোটিন আছে সেখানে। তার রক্তে ছেড়ে দিলেও সে যেখানে সেখানে কাজ করবে না, সে এন্ডোমেট্রিয়ামেই কাজ করবে। এর সঙ্গে রয়েছে যোগ দেবে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনও কিন্তু ব্যাপক মাত্রায় কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে। এখানে শুধু কন্ট্রাকশন না, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ঠিক আছে, মানে সংকোচন প্রসারণ করাবে। এই যে একটা মেয়ের ক্ষেত্রে তার প্রেগনেন্সি, তার মেনস্ট্রুয়েশনের টাইমে এই যে যন্ত্রণা হতো, তা তো সেই মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ। এবার মেয়েরা কল্পনা করে নাও যে প্রেগনেন্সি পিরিয়ড যেখানে এন্ডোমেট্রিয়াম হিউজ ডেভেলপ করেছে, একটা মেনস্ট্রুয়াল পিরিয়ডে, মেনস্ট্রুয়াল সাইকেলে 28 দিনের সাইকেলে এন্ডোমেট্রিয়াম কতটা ডেভেলপ করেছে, আর একটা প্রেগনেন্সি পিরিয়ডে 9 মাসে কতটা ডেভেলপ করেছে, এটা 1 মাসে, এটা 9 মাসে। তো পার্থক্য তো ক্লিয়ার। তাহলে লেবার পেনটা কতটা হতে পারে, এটা তো ক্লিয়ার, 9 গুণ, স্বাভাবিকভাবে 9 গুণ। তার মানে যখন পিরিয়ডস চলে যে ব্যথাটা হয়, সেটা 9 গুণ ব্যথা এখানে হতে পারে। তবে এখানে যেহেতু একটা নতুন ভবিষ্যৎ আসার একটা ব্যাপার রয়েছে, সেই জন্য অনেক মেয়ে আনন্দে কিছুটা হজম করে নেয় আর কি, বাকি কষ্ট তো হয়। ওকে, এটা সবচেয়ে সুখের যন্ত্রণা বলা হয়, ঠিক আছে, যন্ত্রণা সবচেয়ে যন্ত্রণা হয়, কিন্তু এটা সুখের যন্ত্রণা, ঠিক আছে। যাই হোক, তো প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অক্সিটোসিন এই দুটি হরমোন মিলিয়ে কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা করে। এবার এরা তো রেগুলার করবে না, এটা বোঝার আছে। একটা মেয়ের ক্ষেত্রে ধরো ডাক্তারবাবু, কথাই বলছি, ডাক্তারবাবু ডেট দিল ধরো আহ অক্টোবর মাসের 5 তারিখে। এবার দেখা গেল যে সেপ্টেম্বর মাসের 25 তারিখে মেয়েটার একবার পেটে ব্যথা শুরু হলো, ঠিক আছে, হলো আধ ঘন্টা মতো হলো, ব্যাস চুপচাপ হয়ে গেল। আর 2 দিন 4 দিন ওসব কিছু নাই, আবার মাঝে কোনো একদিন বিকেলের দিকে আবার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, মানে কি একটা, এটা একটা সিগন্যাল দিচ্ছে যে ডেভেলপ হয়ে গেছে। এবার সবসময় তো রিলিজটা সমানভাবে হচ্ছে না, সেই জন্য কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা কি মাঝে মাঝে এসে করছে, কিন্তু পার্মানেন্টলি করতে পারছে না আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে হালকা লুজ করছে বলতে পারো, কিন্তু সেই লেভেলে না। লুজ হওয়া মানে কিন্তু বাচ্চাটা মরে যাওয়া, হ্যাঁ, মানে সেই অর্থে ওটা বলা যাবে না ডাইরেক্টলি, কিন্তু মোটামুটি এটা একটা সিগন্যাল দিচ্ছে রেডি হওয়ার। এরপর যখন সত্যি করেই লেবার পেন উঠলো, এই লেবার পেনের অর্থ হলো মায়োমেট্রিয়ামে ব্যাপক সংকোচন প্রসারণ হলো। এবার যখনই মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ হবে, দেখো মায়োমেট্রিয়ামে যখনই সংকোচন প্রসারণ হবে না, তাহলে এটা ছিল ইউটেরাস এবং এটা ছিল সার্ভিক্স, এটা ছিল ভ্যাজাইনাল রিজিয়ন, আর এটা ইউরিনারি পোর। এই তো ছিল। আমরা ধরে নিলাম ফান্ডাসে, ফান্ডাসের মধ্যে বেবিটা ইমপ্লান্টেশন হয়েছিল, হ্যাঁ, ফান্ডাসের মধ্যে হয়েছিল ইমপ্লান্টেশন। তাহলে এখানে আম্বিলিকাল কর্ডের থ্রু দিয়ে বেবিটা এখানে ডেভেলপ করেছে। তাহলে এটা হলো সেই, মোটামুটি ধরে নাও যে স্যাকটা, আর যেটা এখানে বাচ্চাটা এখানে ডেভেলপ করেছে, ঠিক আছে, বাচ্চাটা এখানে ডেভেলপ করেছে। এবার বিষয় হলো এই জায়গাটা কিন্তু ভ্যাজাইনাল প্লাগ লাগানো ছিল। মনে করে দেখো, আমরা অনেক আগে বলে দিয়েছিলাম, যখনই তোমার ফার্টিলাইজেশন হয়েছিল, তখন কিন্তু এখানে একটা ভ্যাজাইনাল প্লাগ তৈরি হয়েছিল ফাইব্রিনোজেন প্রোটিনের মাধ্যমে, যেটা সিমেনের সঙ্গে এসেছিল। ওকে, যাতে ফার্দার কেউ কেউ ওখানে ডিস্টার্ব করতে না পারে। হলো, এবার আমরা কোন লেয়ারটার কথা বলছি যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, এই লেয়ারটার কথা বলছি। এখানে আছে মায়োমেট্রিয়াম, তাই তো, এই মায়োমেট্রিয়াম সংকোচন প্রসারণের কথা বলা হচ্ছে। তাহলে এই যখনই সংকোচন প্রসারণ হবে, তুমি ভেবে দেখো এই যে থলিটা আছে, সেই থলিতে বারবার চাপ পড়বে, আর এরকম চাপ পড়তে পড়তে একবার ফেটে যাবে,
তার মানে যে অ্যামনিওটিক ফ্লুইডটা ছিল সেই ফ্লুইডটা ফেটে গেল। তাহলে ফেটে গেলেই এখানে এবার চাপ দেবে, আর চাপ দিলেই যে প্লাগটা ছিল, ভ্যাজানাল প্লাগটা ছিল, সেই প্লাগটা কিন্তু খুলে যাবে। এবার এই অংশের এক্সপ্যান্ড করার ব্যাপার রয়েছে পেলভিক বোনের সাহায্যে। আর এখানে এই যে এক্সপালশনটা করে, এটা অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিন করে, কিন্তু এখানে রিল্যাক্সিন হরমোন এখানে মাকে কিছুটা রিল্যাক্স করে আর কি, মানে সেই অর্থে কিছুটা রিল্যাক্স করে। তবে এটা যদি ভাবো যে এই সার্ভিক্স রিজিয়নটা একদিনে এরকম হবে যে বাচ্চাটা বেরিয়ে আসার জন্য, না, এটা কিন্তু ওই থার্ড ট্রাইমেস্টারের শুরু থেকেই আরম্ভ হয়ে গেছে। এবার তুমি বলবে স্যার এটা যদি বাড়ে আস্তে আস্তে, তাহলে কি আদেও আপনার যে ভ্যাজানাল প্লাগ সেটা থাকা সম্ভব? হ্যাঁ, এ নিয়ে তো একটা ডাউট রয়েছেই, থাকা সম্ভব কি সম্ভব নয়। মেজরিটি অর্থে কি হয়, ভ্যাজানাল প্লাগের খানিকটা ইলাস্টিসিটি নেচার আছে, না ও খানিকটা বেড়ে মোটামুটি অ্যাডজাস্ট করে দেয়, থিকনেস যেটা ছিল থিকনেসটা কমে যাবে, কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু এই যে এক্সপালশনের যে ব্যাপারটা, এটা একদিনের নয়, এটা গত 2-3 মাস ধরে হয়েছে। নালে মায়ের ক্ষেত্রে সেই প্যাসেজ তৈরি হবে না যে একটা 2, 2.5, 3 কিলো ওজনের, 3.5 কিলো ওজনের বাচ্চাকে এখান থেকে রিমুভ করতে পারে। বোঝা গেল? আচ্ছা, যখনই এটা হয়ে গেল, তাহলে এখানে এই যে ফ্লুইডটা বেরিয়ে এলো, এই ফ্লুইডটা কিন্তু গোটা প্যাসেজটাকে পুরো স্লিপারি করে দিল। হলো, এটা একটা এক্সট্রা উদ্দীপনা যে স্লিপারি করে দিল। তাহলে এই বাচ্চাটা এবার রিলিজ হতে অনেক সুবিধা হবে। অলরেডি মায়ের ক্ষেত্রে যখন লেবার রুমে গিয়ে যখন মানে প্রসব হচ্ছে আর কি, তখন মাকে কিন্তু অলরেডি উপরে দুটো স্ট্যান্ড লাগানো আছে, সেই দুটো স্ট্যান্ডে পা দুটোকে তুলে বেঁধে দিয়েছে, অথবা ধরে আছে দুটো নার্স, পা দুটোকে তুলে মানে এরকম করে পা দুটোকে তুলে রেখে দিয়েছে। তাহলে অলরেডি কিন্তু সেই অর্থে মানে ভ্যাজাইনাল রিজন কিন্তু অনেক পোর্শনেই কিন্তু এখানে এমনি ওপেন। এবার বাচ্চাটার যেটা হবে সেটা হলো ক্রাউনিং হচ্ছে কিনা একটা বিষয়। এর আগে থেকেই ওই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে যে বাচ্চাটার মাথার দিকটা এই ভ্যাজাইনাল রিজনের দিকে আছে কিনা। যদি থাকে, আগের স্নোগ্রাফিতে বোঝা যাবে, তাহলে তো ঠিক আছে চলো। আর যদি না থাকে, তাহলে ডাক্তারবাবু ওটাকে মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করে ঘুরিয়ে দেওয়ার, মাথাটাকে ঘুরিয়ে দেওয়া। কারণ খুব সিম্পল ব্যাপার, মাথা যদি আগে বেরোয়, মাথা ধরে টান মারলে বাকি সব এইদিকে আছে, তো সোজা সাপটা বেরিয়ে আসবে। কিন্তু যদি ঠ্যাং ধরো বেরিয়ে গেল, আর ঠ্যাং ধরে ট্যাং মারলে আরেকটা ঠ্যাং তো আটকে যাবে, হাত দুটো হয়তো এদিকে আটকে গেল, তাহলে বেরিয়ে আসাটা হেভি ঝামেলার হয়ে যাবে। বোঝা গেল? খুব সিম্পল ব্যাপার। সেটা মাথায় আগে বেরোতে হবে, নালে কিন্তু হবে না, নালে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যাবে মায়ের ক্ষেত্রে এবং বেবির ক্ষেত্রে। এই যে এটাকে ক্রাউনিং বলা হয়, মাথাটা বেরিয়ে আসা। এবার এবার এখানে যন্ত্রণা যেহেতু অনেক বেশি, মা অনেক সময় কি থকে যায় আর কি, মানে অনেকটা চাপ দিয়ে, যেমন তোমার ধরো কনস্টিপেশন আছে, তো 2-3 দিন পর গিয়েও তোমার সাকসেস হয় না, তখন কি হয়, মানে গায়ের যত জোর আছে তত জোর দিয়ে তুমি চেষ্টা করো হওয়ার জন্য। বুঝতে পারছো কি হওয়ার জন্য বলছি? হ্যাঁ। এবার ধরো সেই চাপ দিয়েও তুমি ফেল হয়ে যাচ্ছ, হচ্ছে না, তুমিও তো থকে যাও না। তো মায়ের ক্ষেত্রে এটাও তো একটা অ্যাবডোমেন থেকে প্রেসার, যেটাকে রিলিজ করার জন্য, তাহলে সেই প্রেসারটা দিতে মা এক টাইম হাঁপিয়ে যাবে। তো এটা হাঁপিয়ে না যাওয়াতে ডাক্তারবাবু কিছুটা হেল্প করে, ওপর দিক থেকে আস্তে আস্তে প্রেসার দিতে থাকে, ওপর দিক থেকে প্রেসার দিতে থাকে, যাতে বাচ্চাটা আস্তে আস্তে নামতে পারে। ওকে, স্বাভাবিক যদি ডেলিভারি হয় তাহলে এইরকম ভাবেই প্রসেসটা এগুলো থাকে, মাও চাপ দেয়, ডাক্তারবাবু কিছুটা হেল্প করে, দিয়ে তারপরে আস্তে আস্তে ক্রাউনিংটা হয়, তারপর মাথাটা বেরিয়ে গেল তো ধরে টেনে বার করলো, ব্যাস গল্প শেষ। এবার যে যে আম্বিলিক্যাল কর্ড রয়েছে, দুটো ক্লিপ লাগিয়ে কেটে দিল, বেবি রুমে চলে গেল। আর মায়ের জন্য স্পেশাল ব্যবস্থা বলেছি, পুরো মানে হাতের মতো আর একটা জিনিস আছে আর কি, ওটাকে নিয়ে পুরো এন্ডোমেট্রিয়াম শুধু চেঁচে নিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। এরপর মানে ব্লিডিং হবে, কিন্তু প্লাসেন্টাল কানেকশনটাকে বার করে দিলাম, এরপর তো ব্লিডিং হবে। একটা গরু বা মোষ গোজে বাঁধা থাকলে সে যদি গোঁজ উবড়ে দেয়, তা দেখেছো সেই চারিপাশে মাটি উঠে পালাই যায়। তো এটা হলো সেই রকম ব্যাপার, যে একটা প্লাসেন্টাকে যদি ধরে টান মেরেছে, তাহলে গোঁজ উবড়ে গেলে মাটি যেমন উবড়ে আসে চারিপাশ থেকে,
সেই রকম জিনিসটা এখানে হবে। আর সেই জন্য নেক্সট মেনস্ট্রুয়েশনের টাইম পিরিয়ডটা প্রায় ওর থেকে 3-4 মাস পরে। মানে এই যে ক্ষতস্থান, এটা মেরামত করতে বেশ কিছুটা টাইম লাগবে মায়ের। না, পিরিয়ডস বন্ধ হয়ে যাবে। বাচ্চাটা জন্মাবার পর কয়েকদিন ধরে পিরিয়ডস চলবে, ঠিক আছে, এই যা আছে সমস্ত কিছু বের করার জন্য কয়েকদিন ধরে পিরিয়ডসটা চলবে, দিয়ে বন্ধ হয়ে যাবে। আর এই যে বন্ধ হলো, এই বন্ধটা মোটামুটি 3, 4, 5, 6 মাস পর্যন্ত স্টে করতে পারে। এটাকেই বলা হয় ল্যাকটেশনাল অ্যামোনিউরিয়া, ঠিক আছে। আর তার কারণ আমরা আগে বলে দিয়েছি যে কেন হয় এটা। হলো, এবার যদি ডাক্তারবাবু বোঝে যে বাচ্চার ক্ষেত্রে মাথা ঠিক দিকে নাই এবং সেটা করাও যাচ্ছে না, তাহলে তখনই পেশেন্ট পার্টিকে বলে দেবে যে এর ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, এক্ষেত্রে সি সেকশন করতে হবে, মানে সিজারিয়ান বেবি হবে, মানে কেটে বার করতে হবে, ঠিক আছে। তো এটা একটা আলাদা প্রসেস, ঠিক আছে, কিছু না। লোয়ার অ্যাবডোমেন পোর্শনে যেখানে পেলভিক রিজিয়নটা রয়েছে সেই পোর্শনটাকে টি এর মতো করে কাটে, ঠিক আছে। প্রথমে এরকম করে একবার কাটে, তারপরে এরকম করে, এটা মানে এই কাটিংটাই বেশি আর কি, এই দিকের কাটিংটাই বেশি, এই দিকে কেটে দেয়, তাহলে ফাঁক হয়ে যায়। তারপরে ইউটেরাসটা কাটে, ইউটেরাসটা কাটলেই বাচ্চাটাকে পায়, বাচ্চাটাকে ওখান থেকে তুলে নেয়। এরপর তো আরো পরিষ্কার করা সোজা, মানে প্লাসেন্টাল কানেকশন ফাংশন সব বললাম। এরপরে এখন তো চিপ বেরিয়ে গেছে, এখন আর আঠা দেওয়ার বেরিয়ে গেছে, এখন তো আর ওই সেলাইও করতে হয় না, ঠিক আছে। সেই দিয়ে তারপরে ওভারঅল ব্যাপারটা হয়ে যায়। এবার দেখো, দুটো প্রসেসেরই কিছু সুবিধা অসুবিধা আছে। যদি নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোনো ইঞ্জেকশন ফিনজেকশনের কেস নাই, মানে কোনো অ্যানেস্থেসিয়ার কেস নাই, ঠিক আছে। নর্মাল ডেলিভারি তো নর্মালি হবে, এবং একবারই মা কষ্ট পাবে, কিন্তু সারা জীবনে আর কোনো কষ্ট পাবে না। হ্যাঁ, একটা জিনিসে একটু মানে একটু স্যাক্রিফাইস করতে হতে পারে, সেটা হলো সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন সেই লেভেলে একটু কনসিডার করতে হতে পারে, যেহেতু ভ্যাজাইনাল রিজিয়ন দিয়ে বাচ্চাটা বেরোচ্ছে, আর সেই জন্য ভ্যাজাইনাল রিজিয়নের যে এক্সপানশন সেটা তো অনেকটা হয়ে যায়, এবং তারপরেও সেটা যতই কমুক একটা লেভেল পর্যন্ত তো সেটার এক্সপানশন হয়েই থাকে, এটা একটা কনসিডারেবল জায়গা রয়েছে। কিন্তু যদি সিজারিয়ান বেবি হয়, তাহলে এই যন্ত্রণা সারা জীবনের যন্ত্রণা। কেন? কারণ ধরো স্পাইনাল কর্ডের পাশে দুটো ইঞ্জেকশন দেবে, লোকাল অ্যানেস্থেসিয়া। এখনকার মায়েরা তো একটু শক্তপোক্ত হলে আর কি, মানে মন থেকে একটু শক্তপোক্ত হলে মায়েরা তো নিজের ডেলিভারি নিজেই দেখে, হ্যাঁ। কারণ এখন তো মানে যেহেতু এই পোর্শন থেকে বাকিটা অ্যানেস্থেসিয়া আছে, তো অবশ্যই তো মানে যন্ত্রণার তো কোনো কেস নাই। সুতরাং বাচ্চা পাল্টাপাল্টি করে দিচ্ছে কিনা এগুলো এখন, আরজি কর কাণ্ড আসার পর থেকে তো বিশাল প্রশ্ন ছিল, ঠিক আছে, বাচ্চা পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে কিনা। মা অনেক মা সতর্ক থাকে যে আমার বাচ্চাটাকে পাল্টাপাল্টি করে নিচ্ছে না তো, ঠিক আছে। তো মা দেখতে পারে যে আমার বাচ্চাটা কেমন হচ্ছে, আমি দেখবো, ঠিক আছে। তো সেই জন্য দেখা গেল সে গোটা টাইম পিরিয়ডটাই কিন্তু তার মাঝে যে পর্দা থাকে, বললো পর্দা লাগাতে হবে না, সরিয়ে দিন পর্দা, আমি দেখবো, ঠিক আছে। তো সাহস হলে দেখবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার ডেলিভারি হয়ে গেল, আর তারপরে তো বাকি গল্পগুলো একই রকম, ঠিক আছে। তো এই মোটামুটি বিষয় আর কি এগুলোর সঙ্গে। না না, দুবার সে সেকশন দুবার হবে তো, হ্যাঁ, দুবার, ঠিক আছে। আর কাটলি পা, তারপর তো আবার তো সেল ডিভিশনের মাধ্যমে জয়েন হয়ে যাবে, আর একবার করা যাবে, ঠিক আছে, দুবার করা যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আহ আর হবে না, ঠিক আছে, আর হবে না তারপরে, ঠিক আছে। এরপরে দুবারের বেশি বাচ্চা যারা সি সেকশন করেছে তারা এমনিতেও নেবে না, এটাও মোটামুটি একটা ভাবার বিষয় আছে। যারা সি সেকশন করিয়ে বাচ্চা নিচ্ছে তারা দুবারের বেশি এমনিই বাচ্চা নেবে না, বরং নর্মাল ডেলিভারি যারা করাচ্ছে তারা অনেকবার নিতে পারে। যেমন রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম এই 6-7 দিন আগে, বলেছি 2 ডজন, তার কিছু বলারই নাই, ঠিক আছে। হাম দো হামারা 2 ডজন, ঠিক আছে। গোটা একটা গ্রাম বানানোর শখ আছে বলছে, খুব ভালো। 3 বছরের গ্যাপ দরকার লাগে একটা বাচ্চা জন্মাবার পর, মানে দুটি বাচ্চার মাঝখানে যে গ্যাপ সেটা হলো 3 বছর, মিনিমাম 3 বছর, ঠিক আছে। এটা অনেক কারণের জন্য, মায়ের যে ক্ষতি সেই ক্ষতিটা পুরোটা মেকআপ করার জন্য বছর 3 টাইম লাগে। একটা বেবি
1 বছরে, তারপরে আবার যদি 1 বছর একটা বাচ্চা নিয়ে নেয়, তাহলে দুটোকে নিয়ে তো ঝামেলা হয়ে যাবে মায়ের এমনিতেই। সব দিক দিয়ে ব্যাপার স্যাপার আছে, ব্রেস্ট মিল্ক ফিডিং এর ব্যাপার আছে। একটা বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পেলোই না, ব্রেস্ট মিল্ক ফিডই করতে পারলো না, যেটা বাচ্চাটা 2-3 বছর ধরে পান করতো, পরের বাচ্চা চলে এসে শেয়ার করতে আরম্ভ করলো, তাহলে এটা তো দুজনের ক্ষেত্রে সমস্যা গেল, দুজনাই ম্যাল নিউট্রিশনে ভোগার একটা সমস্যা চলে এলো। ঠিক আছে, এই অনেকগুলো সমস্যার জন্য কিন্তু বিষয়টা হতে পারে। ওকে, দ্য প্লাসেন্টা অ্যান্ড রেমনেন্টস অফ দ্য আম্বিলিক্যাল কর্ড ইজ এক্সপেল্ড, এগুলো বলে দিচ্ছি সব, আর নতুন করে আর কিছু বলার নাই এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু বলা আছে, এই যে 3টে পয়েন্ট রয়েছে এগুলো সব বলা আছে। তো এই মোটামুটি আমাদের হিউম্যান রিপ্রোডাকশন। হ্যাঁ, একটা জিনিস বাদ গেল, সেটা আমরা বলে দিই, মেমোরি গ্ল্যান্ড এবং তার যে ক্ষরণ প্রক্রিয়া, সেটা আগে ছিল সেকেন্ডারি সেক্স অর্গানে জায়গায় ছিল, সেটা আমরা তখন পড়াইনি, তখন বলেই রেখেছিলাম যে এখন পড়ানো হচ্ছে না, আমরা পরে গিয়ে এটা পড়িয়ে দেবো, আর সেটাকে একবার দেখিয়ে দিই। দেখো, ব্রেস্টের ক্ষেত্রে যে গোটা পার্ট রয়েছে তাতে প্রচুর লোভ থাকে, এই লোভের সংখ্যা 17, 18, 20 পর্যন্ত লোভ থাকে, এবং এই লোভের গায়ে যে আমরা যদি একটা লোভকে আমরা যদি এক্সটেন্ড করে দেখাই, একটা লোভকে যদি আমরা এক্সটেন্ড করে দেখাই, তাহলে এই লোভগুলোর গায়ে এপিথেলিয়াল টিস্যু আছে, যে এপিথেলিয়াল টিস্যুর মাধ্যমে ক্ষরণটা হয়। এইদিকে সেই অর্থে ব্লাড, মানে গোটা জায়গা জুড়ে বলছি না, ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড এই সেল নেয়, আর এইদিকে সে প্রডিউস করে মিল্ক, মানে মডিফাইড, মডিফাইড, তাহলে মিল্ক হলো মডিফাইড ব্লাড, কালকে সে নিয়ে যাবে মডিফাইড ব্লাড হলো। এবার এখানে এই যে বাকি পোর্শন গুলো রয়েছে, এখানে থাকে ফ্যাট, এই জায়গাগুলো ফ্যাট জমা আছে, এই জায়গাগুলো ফ্যাট জমা আছে। এবার লোভের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয় তা নয়, কিন্তু এই যে জমা ফ্যাট, এই ফ্যাটের পরিমাণটাই অনেক পার্থক্য হতে পারে, সেই জন্য ব্রেস্টের সাইজ এবং শেপে ব্যাপক ভ্যারিয়েশন আসতে পারে। তো এখানে বলছিলাম যে এই সাইডে ব্লাড রয়েছে, যখনই এই ব্লাড এই এপিথেলিয়াল টিস্যু নিচ্ছে, হলোক্রাইন, মেরোক্রাইন আর অ্যাপোক্রাইন, 3 রকম গ্ল্যান্ডের কথা শুনেছো নিশ্চয়ই। তো এখানে মিল্ক যেটা প্রডিউস হচ্ছে, সেই মিল্ক সিক্রেশন হবে মিল্ক ডাক্ট দিয়ে, আর তারা এসে ওপেন হয়েছে একটা জায়গায় যার নাম নিপল। নিপলের চারিপাশে ডটেড স্ট্রাকচার আছে, যাকে অ্যারিওলার টিস্যু বলা হয়। এখানে খুব সেন্সিটিভ একটা টিস্যু রয়েছে, যার মাধ্যমে বাচ্চাটি যখন নিপলের মধ্যে মুখ রাখে তখন একটা সেন্সেশন ক্রিয়েট হয়, সেই সেন্সেশনের ফলেই গোটা প্রসিডিওরটা চলে, মিল্ক সিক্রেশন বা ল্যাকটেশনের প্রসিডিওরটা চলে। একটা মেয়ের ক্ষেত্রে এই মিল্ক গ্ল্যান্ডের, ম্যামারি গ্ল্যান্ডের টোটাল শেপটার পরিবর্তন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে হরমোনাল এফেক্ট যদি বলি তাহলে ইস্ট্রোজেন, এছাড়াও অন্যান্য বিষয় এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এখানে মিল্ক প্রোডাকশন হবে একমাত্র থার্ড ট্রাইমেস্টারের টাইমে। মিল্ক গ্ল্যান্ড যত বড়ই হোক না কেন, ম্যামোরি গ্ল্যান্ড যত বড়ই হোক না কেন, তার মিল্ক প্রোডাকশনের জন্য যে প্রোল্যাকটিন হরমোনের দরকার আছে, সেটা কিন্তু ওই থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকেই বা থার্ড ট্রাইমেস্টারেই বেরোয়। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন যারা প্রডিউস করে, যারা প্রডিউস করে, আর অক্সিটোসিন যারা সিক্রেশন করে। হ্যাঁ, প্রো মানে আগে,
তাহলে আগে প্রডিউস পরে সিক্রেশন, তাই না? গোলানোর কোনো ব্যাপারই নেই। তাহলে আগে মানে আগে প্রডিউস হবে, তারপরে না সিক্রেট করবে। সিক্রেট মানে এখানে সিক্রেটের কথা বলা হয়নি, সিক্রেট মানে নিপিলের থ্রু দিয়ে সিক্রেশনের কথা বলা হচ্ছে। তাহলে আগে তৈরি হবে পরে সিক্রেশন হবে। তাহলে এখানে প্রোল্যাকটিন প্রডিউস করে আর অক্সিটোসিন সিক্রেশন করে। ওকে, তাহলে এখানে এই যে ম্যামারি গ্ল্যান্ডের ওভারঅল সাইজ, যেমন বললাম অক্সিটোসিন হরমোনের উপর ডিপেন্ড করে, কিছু অন্যান্য কারণও রয়েছে যেগুলোর উপর কিন্তু ম্যামারি গ্ল্যান্ডের সাইজ ডিপেন্ড করে। এবার যখনই একটি বাচ্চা এই নিপিলের মধ্যে মুখ দেয়, ডাইরেক্ট এখান থেকে সিগন্যাল চলে যায় হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসে পিটুইটারিতে, পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ করে। অক্সিটোসিন হরমোন রিলিজ করলেই ওরা চলে আসে একদম যে মিল্ক ডাক্ট গুলো রয়েছে সেই ডাক্ট পজিশনে, দিয়ে এখানে যে মানে এখানে বাইন্ডিং পলিপেপটাইড বলে এক ধরনের পলিপেপটাইড থাকে, বাইন্ডিং পলিপেপটাইড, হ্যাঁ, তারা এখানে চ্যানেলগুলোকে ব্লক করে রাখে। তো যখনই অক্সিটোসিন এখানে এসে পৌঁছায় তখনই সেই চ্যানেলগুলোকে ওপেন করে দেয়, ফলে মিল্ক সিক্রেশন শুরু হয়ে যায়। এবার বাচ্চাটা যখনই নিপিল থেকে মুখটা সরিয়ে নিল, সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে গেল, অক্সিটোসিন হরমোন রিলিজ করা বন্ধ করে দিল, অক্সিটোসিন হরমোন ব্লাডের থ্রু দিয়ে আসা বন্ধ হয়ে গেল, ফলে এখানে সিক্রেশন বন্ধ হয়ে গেল। এইবার কিছু অন্য বক্তব্য আছে, সেটা হলো যদি প্রথমবারের জন্য মা হয়েছে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বাচ্চা আসার পরও, জন্মাবার পরও যে ব্রেস্ট মিল্ক আসছে না, তো সেক্ষেত্রে অন্য মায়ের সাহায্য নেওয়া যেতে পারে। হসপিটাল হোক বা নার্সিং হোম, সব জায়গাতেই একদিনে কমপক্ষে 3টে 4টে 5টা এরকম বেবি হয়। তো সেখানে অন্য সব মায়েরই যে ল্যাকটেশন হচ্ছে না এমন হবে না, হয়তো দু একজনের হচ্ছে না, আবার দু একজনের অত্যধিক পরিমাণে হচ্ছে যার বাচ্চা নিতে পারছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মহিলা পার ডে মোটামুটি 700 থেকে 800 ml মিল্ক সিক্রেশন করতে পারে নর্মাল। তাহলে এই পরিমাণ মিল্ক একটা বাচ্চার ক্ষেত্রে খাবার যোগ্যতা মানে তার তার ক্ষমতা নাই। সুতরাং বাকি যে মিল্ক যেটা ব্রেস্টের মধ্যে রয়েছে সেটাকে স্কুইজ করে বের করতে হয়, একটা পাম্পিং মেশিন আছে, সেই মেশিনের থ্রু দিয়ে বের করতে হয়, দিয়ে ফেলে দিতে হয়। এবার সেটা ফেলে না দিয়ে যদি লোকের বাচ্চা খায় তো অসুবিধা হওয়ার কিছু কথা নয়। এবার ডাইরেক্টলি অনেকে আছে, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, তো যে না অন্য মহিলার কাছে আমি খেতে দেবো না, দরকার আমি প্যাকেট দুধ খাওয়াবো তাও আছে, কিন্তু আমি এই দুধ খাওয়াতে দেবো না। এখানে প্রথম দিকেই 2-3 দিনের কোলোস্ট্রাম আছে, আমরা জানি যে একটা ইয়েলো কালারের একটা মানে ঘন একটা মিল্ক সিক্রেশন হয় যেটাকে কোলোস্ট্রাম বলা হয়, যেটা যত বাচ্চা খাবে তত তার সারা জীবনের জন্য তার ইমিউনিটি পাওয়ার তত বেশি করে ডেভেলপ করবে, তার ব্রেন ডেভেলপ করবে, অনেক রকমের ফাংশন আছে। তো সেটা যদি বাচ্চা মিস করে তার অর্থ হলো বাচ্চার ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারে গন্ডগোল আসবে। তো সেটা লোকের হোক না কি আছে, খাওয়ানো যেতে পারে। অনেকে আছে কি ডাইরেক্টলি ব্রেস্ট ফিডিং করতে দেবে না, যার কাছ থেকে মিল্ক নিয়ে খাওয়াতে পারে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট বাচ্চা নিউবর্ন বেবি তার ক্ষেত্রে ওই ঝিনুকে করে করে খাওয়া তার ক্ষেত্রে খুব টাফ। হ্যাঁ, তার ক্ষেত্রে ফিডিং এর যে প্রসিডিওর সেটা কিন্তু নর্মাল একটা মানে সহজাত। হ্যাঁ, সেটা ফিড করতে শেখাতে হয় না, সে নর্মালি ফিড এমনি শিখে আসে। ঠিক আছে, তো সেটা জিনিস আলাদা, আর এখানে ফিডিং বটল বা ঝিনুক আলাদা বিষয়। ওকে, আর রয়েছে যে অনেক সময় কি হয় যে মায়ের ক্ষেত্রে মিল্ক সিক্রেশন হয়তো অনেক ক্ষেত্রেই হয় মিল্ক সিক্রেশন 1 মাস ধরে না, 1 মাস ধরে আর কোথায় পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী অনেকের ক্ষেত্রে একসঙ্গে হয়, তাদের হেল্প নেওয়া যেতে পারে, অথবা তারপরে কৌটোর দুধ, এছাড়া কিছু করার নেই। ঠিক আছে, তবে যত সম্ভব 6 মাস পর্যন্ত পুরোপুরি সমস্ত কিছু অ্যাভয়েড করে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ফিডিং এর কথাই বলা হয়। ওকে, অনেক কিছু আছে। দেখো, একটা মেয়ে ধরো 15 বছর বয়সে বিয়ে করে বসে আছে, যে 16 বছরই বাচ্চা নিয়ে নিয়েছে, তার তো মানে উদ্দেশ্যই ছিল শখ করে বিয়ে করা তাড়াতাড়ি, তো বাচ্চা তো নেবেই। এবার 16 বছর বয়সে সে নিজেই ডেভেলপ করেনি, তার নিজের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি, সে আরেকজনকে ডেভেলপ করাবে কি করে, এরকম কারণ হতে পারে। অথবা ম্যাচিওর এজেই বিয়ে হয়েছে, তবুও দেখা যাচ্ছে তার হয়তো হেলদি ফেলদি চেহারা, তো তবুও দেখা গেল, দেখো এখানে এপিথেলিয়াল টিস্যু গুলো হলো সিক্রেটারি টিস্যু, তো তারা কতটা ব্লাড নিয়ে কতটা সিক্রেট করবে এটা ভ্যারি করবে সবার ক্ষেত্রে, এটা সব রকম একরকম বিষয় হবে না। যে সে হেলদি আছে তবুও তার মিল্ক প্রোডাকশন হচ্ছে না, হতেই পারে।
আবার দেখা গেলো রোগা পেটকে একটা মেয়ে, সে মিল্ক সিক্রেশন ভালো করছে, এটা হতে পারে। এটা তো ওই বিষয়ের সঙ্গে ডিপেন্ড করছে না। অথবা ব্রেস্টের সাইজ বড় আছে, মিল্ক সিক্রেশন করছে না, ব্রেস্টের সাইজ ছোট আছে, মিল্ক সিক্রেশন করছে, সবই হতে পারে। মানে এটা কিন্তু সবের সঙ্গে অনেক কিছু সম্পর্ক রয়েছে। এখানে মেন ব্যাপার হলো এই এপিথেলিয়াল টিস্যু যারা ক্ষরণ করে, মিল্ক তো এখানে জমে, তারপরে ডাক্টের থ্রু দিয়ে সিক্রেশন হয়। তাহলে এখানে এপিথেলিয়াল টিস্যুর গুলো ব্যাপক ভূমিকা আছে, যারা রক্তকে মডিফাই করে মিল্কে কনভার্ট করছে। ওকে, ব্রেস্ট ফিডিং করানো আর না করানো, এতে অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। করানো না করানো দুটোরই ভালো মন্দর কি ব্যাপার আছে, সেগুলো আমরা একবার শুনে নেবো, দিয়ে এই চ্যাপ্টার শেষ করবো। সেটা হলো, অনেক মেয়ে আছে যারা একদম ব্রেস্ট ফিডিং করাতে যায় না, ঠিক আছে? এবং তারা কারা? যারা মেনলি খুব হেলথ কনসাস, যারা এই ধরো মডেলিং করে, অথবা যারা নায়িকা রয়েছে, হ্যাঁ, মানে সেই লেভেলে অ্যাক্ট্রেস, তারা ফিগার নষ্ট হয়ে যাবে বলে তারা অনেকেই কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে চায় না। আর সেই জন্য তারা ওই কৌটোর দুধ যেটা বলছি ওটার উপর, বা এইভাবে এই ধরনের জিনিসের উপরই, বাচ্চা যতই কাঁদুক তাদের অত মায়া মমতা নাই, তারা তাদের বডিতে বেশি ফোকাস করছে, তারা কিছুতেই ফিগার নষ্ট করতে দেবে না। এখন কি ফিগার নষ্ট হবে? প্রথম কথা, একটাই জিনিস হবে ব্রেস্ট ফিডিং করালে, সেটা হলো ব্রেস্ট একটু লুজ হয়ে যাবে, এটা হবে। বাকি সব দিক দিয়ে মায়ের ভালো হবে, বাচ্চার তো ভালোই ভালো, সবই ভালো, মায়ের ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে ভালো হবে। এই একটি ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেটা হলো ব্রেস্ট লুজ হয়ে যাওয়া। বাকি দেখ, মা যদি ব্রেস্ট ফিডিং না করায় তাহলে কি হতে পারে? এই যে ইনহিবিটরি পলিপেপটাইড, এরা এখানে বাইন্ড করে থাকবে, একদিকে প্রোডাকশন হবে কিন্তু সিক্রেশন হবে না। প্রোডাকশন তো আটকাতে পারবে না, প্রোডাকশন তো হবেই, এটা সিক্রেশন হবে না। তাহলে ভিতরে অনেক প্রেশার আসবে। ব্রেস্ট বড় হওয়ার একটা কারণ হলো প্রেশার। এবার এই ধরনের প্রেশার যখন থাকবে ভেতরে, তখন ব্রেস্টের মধ্যে ব্যাপক চাপ থাকবে। এই চাপে তার টিউমার হতে পারে, কারণ সেলকে এক্সাইটেড করার একটা মেথড হলো প্রেস। তাহলে এখানে প্রথমত প্রথম দিনগুলোতে সে বুকে প্রচুর যন্ত্রণা বোধ করবে, মানে ব্রেস্ট ভারী ভারী হয়ে থাকবে, তার যন্ত্রণা হবে। তারপরে পরে কিন্তু এটা লেন্দি টাইম পিরিয়ড যদি এরকম করতে থাকে, তাহলে এই চ্যানেলগুলো পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে। তখন আর কিন্তু চাইলেও এ কিন্তু আর বাচ্চাকে দিয়ে এটা খুলতে পারবে না। তো সেই জন্য এগুলো যখনই ব্লক হয়ে যাবে, তখনই কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের মতো বা ব্রেস্ট টিউমার দেন ক্যান্সারের মতো সম্ভাবনা একদম, মানে বলতে পারো যে 70-80% ক্ষেত্রে হবেই হবে। ব্রেস্ট ফিডিং করালে কি সুবিধা হতো? বাচ্চা তো সুবিধাই সুবিধা। দেখো, শরীর ফিগার নষ্ট হয়ে যায় না, ফিগার ভালো হয়। মা যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিল, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই, তোর ছেলেটা খাবে, তোর মেয়েটা খাবে বলে সব মাকে খাই যে টুসে টুসে, না এক বাটি মাংস তোর ছেলেকে দিয়ে গেলাম খাবে, এরকমই চলে পাড়ার মধ্যে। বা রিলেটিভরা নিয়ে এলো এক ব্যাগ ভর্তি ফল টল নিয়ে এসে, এই তোর ছেলেকে খাওয়াবি, খাবে কে? মাই তো খাবে। তো এই 9 মাসে খেয়ে খেয়ে তো মুটিয়ে গেছে, জেনারেলি খেয়ে খেয়ে মুটিয়ে গেছে। মানে যত এই যে ফ্যাট জমেছে, যত হিউজ পরিমাণে, মানে খনিজ লবণ থেকে আরম্ভ করে মেনলি ফ্যাটের কথা বলছি, যেগুলো জমেছে, এই তো সেই সময় মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। কারণ এই যে ব্রেস্ট ফিডিং করাবে, মায়ের দেহে যত ফ্যাট জমানো আছে সেগুলোকে সব নিয়ে সেগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, মায়ের বডিতে যে সমস্ত ফ্যাট আছে, সেই ফ্যাট গুলো সব মিল্কের থ্রু দিয়ে রিলিজ করবে। তাহলে যত দিন যাবে মায়ের ফিগার ভালো হবে, খারাপ হবে না। কারণ এক্সট্রা ফ্যাট যেগুলো এখানে ওখানে সব জমে আছে না, সেগুলো আস্তে আস্তে রিলিজ করে যাবে। বেবির তো মারাত্মক লেভেলে উপকার হবে, কেন? এই ফ্যাট তার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। এই ফ্যাট তার নার্ভাস সিস্টেমের উপরে যে মায়োলিন সিদ, সেই মায়োলিন সিদ তৈরিতে সাহায্য করে। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো, নিউরনের গঠন পড়বো, এই মায়োলিন সিদ কি কাজ করে সেটা দেখলেই বুঝতে পারবো যে মায়োলিন সিদ ডেভেলপ করাটা কতটা দরকার, ঠিক আছে? তো এই মায়োলিন সিদ ডেভেলপ করতে সাহায্য করবে এই ফ্যাট। সুতরাং মা যত ব্রেস্ট ফিডিং করাবে, মায়ের যত উপকার হবে, বেবিরও ততটাই উপকার হবে। সেই জন্য ব্রেস্ট ফিডিং অবশ্যই অবশ্যই করানো উচিত।